এই মেয়ে, তো রেট কত? সাহেব, 10,000 টাকা দিবেন? চল আমার সাথে। আমি তো তার সাথে যেতে লাগলাম। সে আমাকে একটা বাড়ি নিয়ে গেলেন। আমাকে বললেন আমাকে ফ্রেশ হয়ে যেন আসি। আমি তার কথা মতো ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে একটা নাইট ড্রেস পরে বের হলাম রুম থেকে এসে দেখি উনি ড্রিঙ্কস করছেন। আমাকে দেখা মাত্রই আমার দিকে কেমন কামনার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব, তার আগেই সে আমাকে বলল, এই মেডিসিনটা খেয়ে নাও। আমি পরে কোনো ঝামেলায় পড়তে চাই না, তাই আগে এই মেডিসিনটা খেয়ে নাও। ও মেডিসিন খাচ্ছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। ওকে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই ওর দিকে এগিয়ে গেলাম আর ওকে বেডে শুয়ে দিলাম। এরপর ওর উপর শুয়ে পড়লাম আর বুকের ওপর থেকে কাপড় সরালাম। আমি এক দৃষ্টিতে ওর উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে আছি। ওর ঠোঁটটা বেশি আকৃষ্ট করছে আমাকে, তাই আর দেরি না করে ওর ঠোঁট চুষতে লাগলাম আমার ঠোঁট দ্বারা। আর এদিকে আমার হাত ওর উন্মুক্ত দেহে বিচরণ করছে। কি করছেন? আমার লাগছে তো, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে, তুমি এমন করছো কেন বলো তো? আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি, তাই তোমাকে সহ্য করতে হবে। মেয়েটা ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে আর আমি সেদিকে খেয়াল না করে আমি আমার মতো ঠোঁট চুষতে লাগলাম। আর কিছুক্ষণ পর ওর ঠোঁট ছেড়ে ওর উন্মুক্ত দেহে নিজের চাহিদা মেটাতে লাগলাম। আর এদিকে ওর প্রচুর পরিমাণে রক্ত ঝরছে। আমি সেদিকে খেয়াল না করে আমি আমার মতো চাহিদা মেটাতে লাগলাম। কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিয়ে ওর উন্মুক্ত দেহে নিজের শরীরটা নিয়ে শুয়ে পড়লাম। আমি সারা রাত ঘুমাতে পারিনি শরীরের ব্যথায়। আমি আজ প্রথম কারোর সাথে আগে শারীরিক সম্পর্কে এর আগে কখনো আমি কোনো পুরুষকে নিজের কাছে আসতে দিইনি। আজ এক প্রকার বাধ্য হয়ে এই কাজ করতে হলো আমাকে, কারণ আমার আম্মু খুব অসুস্থ হয়ে গিয়েছে আর তার অপারেশন করতে হবে। আর তার জন্য আমার 20,000 টাকা লাগবে। আমার কাছে 10,000 টাকা ছিল, কিন্তু আরও 10,000 টাকা লাগবে। আমি অনেকজনের থেকে সাহায্য চেয়েছি কিন্তু পাইনি, তাই বাধ্য হয়ে নিজের শরীরটাকে বিক্রি করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ওই মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তুমি কি আমাকে কিছু বলবে? ও বলল, না, যদি আমার থেকে উঠতেন তাহলে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। প্লিজ, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে প্লিজ। এবার আমি খেয়াল করলাম যে আমি ওর উপর শুয়ে আছি, তাই আমি উঠে ফ্রেশ হতে গেলাম। এরপর ও ফ্রেশ হতে গেল। এরপর আমি ওর টাকাটা দিয়ে দিলাম আর বললাম, আজ প্রথম কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন আপনি। যাই হোক, আপনাকে আমার আরো লাগবে। যত টাকা লাগবে আমি দেবো আপনাকে, তাই আর কারো কাছে যাবেন না আপনি। আমার আর মনে হয় আপনার কাছে আসতে হবে না। আমার যে টাকা লাগবে তা তো আমি পেয়ে গিয়েছি, আর লাগবে না। আজ আসি, ভালো থাকবেন, আসি। ও যাওয়ার পর আমি ভাবলাম যে আমি কারো দুর্বলতার সুযোগ নিলাম। আমার মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে আমার। যাই হোক, আমি ওর সব দায়িত্ব নেব। এরপর আর কি, আমি ওর বাড়ি চলে গেলাম, কেননা আমি ওর বাড়ি চিনি, ওর ঠিকানা আগেই নিয়েছিলাম, তাই আর কোনো সমস্যা হয়নি। ওর বাড়ি যেতে ওর বাড়ি গিয়ে দেখি একজন ভদ্র মহিলা বসে আছেন। আমাকে দেখে উনি বললেন, কে তুমি? আমি বললাম, আমাকে চিনবেন না আপনি? আমি ওনার সাথে কথা বলে বললাম যে উনি নিশার মা। তার দেহ আমার কাছে 10,000 টাকায় বিক্রি করে দেয়। আমি নিশার মাকে বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর তা কালকেই করব। যদি আপনি চান তো। আমার পরিবার বলতে কেউ নেই, আজ থেকে আপনারাই আমার পরিবার। এর মধ্যে দেখি নিশা চলে এসছে। আমাকে দেখে ও একটু অবাক হয়েছে মনে হয়। আমাকে দেখে বলল, আপনি এখানে কি করছেন? আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। আমি আপনার সাথে কেন যাব? আমি তোমাকে সারা জীবনের জন্য আমার সাথে রাখতে চাই। তুমি আমাকে বিয়ে করবে? আমি আপনাকে বিয়ে কিভাবে করব? আমি বিয়ে করলে আমার মায়ের কি হবে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না, প্লিজ আমায় মাফ করবেন। তুমি তোমার মায়ের কথা ভাবো না? তোমার মা মানে আমার মা, আর আমার মা তো আমার কাছেই থাকবে, তাই না? প্লিজ, তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছি ওকে। আজ আমাদের বাসর রাত। বউ মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, আমাকে দেখে সালাম করলো। আমি বললাম, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। সেদিন রাতে আমি যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ, আপনি কেন মাপ চাচ্ছেন? ভুলটা তো আপনার নয়, বা আপনি ইচ্ছে করে তো করেননি। আমি আপনার কাছে আমাকে বিক্রি করে দিয়েছিলাম। এসব কথা এখন বাদ দিন, আমরা নতুন করে আবার শুরু করি, চলুন। আজ থেকে আমাদের নতুন জীবনের শুরু।
এই জীবনে না থাকবে কষ্ট, না থাকবে দুঃখ, শুধু ভালোবাসা। চলো, আর দেরি কিসের? আজ আমাদের বাসরাত বলে কথা। এই বলেই বউকে কোলে তুলে নিলাম। এরপর ওকে খাটে শুয়ে দিয়ে ওর উপর আমি ও আমার নিচে শুয়ে পড়লো। আমরা শুয়ে পড়লাম। আজ আমাদের আবার মিলন হবে, কিন্তু পার্থক্য শুধু এইটুকু, সেদিন ছিল অবৈধ সম্পর্ক, আর আজ হবে বৈধ সম্পর্ক। আজ থেকে শুরু আমাদের নতুন জীবনের সূচনা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। অধরার ঘোমটা সরাতে গিয়েও সে হাত গুটিয়ে নিয়ে বলল, এক হাত ঘোমটা দিয়ে বসে থাকার কোনো মানে নেই। সেই ছোটবেলা থেকেই তোমাকে দেখে আসছি, নিজ দায়িত্বে ঘোমটা সরিয়ে নাও। এতটুকু কথা বলে সে অধরার পাশে শুয়ে পড়ল। রক্তিমের চোখ এখন সিলিং ফ্যানের উপর। অধরা রক্তিমের কথা শুনে রেগে গিয়ে ঘোমটা সরিয়ে পাশে শুয়ে থাকা রক্তিমের পাঞ্জাবির কলার ধরে তার উপর একটু ঝুঁকে বলল, তাহলে এত পরিচিত মেয়েকে বিয়ে করেছেন কেন? আপনার শখ আহ্লাদ নেই বলে কি আমারও নেই? ভেবেছিলাম বাসার ঘরে আমার বর ঘুমটা উঠে নিষ্পলকভাবে আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু হলো কি, এক হাঁদারামের গলায় আমাকে ঝুলাতে হলো। অথরা এক নাগারে কথাগুলো বলে রক্তিমের কলার ছেড়ে দিয়ে অন্য পাশে মুখ করে বসে রইল। অধরার কথা শুনে রক্তিম মুখ টিপে কিছুক্ষণ হেসে বলল, আমি জানতাম না তোমার এত শখ ছিল। আর আমাকে হাঁদারাম বলছো কেন? আমাকে বললেই হতো তুমি চাও আমি একটু রোমান্টিকতা দেখাই। অধরা কিছুই বলল না। সে বুঝতে পেরেছে নিজের কাজে নিজেই ফেসেছে। অধরা রক্তিমের কথা না শোনার ভান করে শাড়ি গুছিয়ে বিছানা ছেড়ে উঠে বলল, আপনার এসব নাটকীয় আর অসভ্য কথা শোনার সময় নেই আমার, যত সব। অধরা কাবার্ড খুলে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। রক্তিম বিছানায় আবার গায়ে দিয়ে পাঞ্জাবির পকেটে হাতড়ে একটা ছোট্ট বক্স বের করলো। সেটাকে সাইড টেবিলে রেখে সে উঠে দাঁড়ালো। অধরা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রক্তিম ঘরের কোথাও নেই। সে চুল আছড়ে বারান্দায় গিয়ে দেখলো রক্তিম খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। অধরা খেয়াল করলো রক্তিম পরনে কালো টি শার্ট আর ট্রাউজার। অধরা বলল, এখানে কি করছে? অধরার কথায় কোনো জবাব রক্তিম দিল না। অধরা আরেকটু কাছে গিয়ে বলল, এত রাতে আর এরকম শীতে বারান্দায় কেন দাঁড়িয়ে আছে? অধরার কথা শেষ হতেই রক্তিম অধরার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। অধরা ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিল। তা দেখে রক্তিম মুচকি হেসে অধরার কপালে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে তার ওষ্ঠজোড়া কপালে ছুঁয়ে দিল। অধরা রক্তিমের শার্ট খামচে ধরল। রক্তিম অধরার কানে ফিসফিস করে বলল, এখনো তোমার সাথে রোমান্স করব, তাই দাঁড়িয়ে আছি। অধরা চোখ খুলে রক্তিমের দিকে তাকালো। রক্তিম বাঁকা হেসে অধরাকে কোলে তুলে নিয়ে রুমের ভিতরে চলে গেল। অধরাকে বিছানায় বসিয়ে দিয়ে সাইড টেবিল থেকে বক্সটা নিয়ে তা খুলে সেখান থেকে একটা আংটি বের করে অধরার আঙ্গুলে পরিয়ে দিল। অধরা আংটির দিকে তাকাতেই রক্তিম বলল, কেমন হয়েছে আংটিটা? অধরা বলল, অনেক সুন্দর। রক্তিম অধরা গাল ধরে বলল, আমাকে অনুমতি দিবে তোমাকে নিয়ে ভালোবাসার জগতে পাড়ি দিতে? তোমাকে আমার সাথে মিশিয়ে নিতে চাই অধরা। অধরাকে আমি নিজের করে পেতে চাই। আমাকে কি দিবে সে অনুমতি? বলো না প্রিয়সী, নেবে কি আমাকে নিজের করে? অধরা চোখ বন্ধ করে সবটি কথা শুনল। অধরা রক্তিমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিয়েছি আপনাকে অনুমতি। রক্তিম আর এক মুহূর্ত দেরি না করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল অধরাকে। ভালোবাসার জগতে পাড়ি দিল তারা। এই অন্ধকার রাত আজ তাদের ভালোবাসার সাক্ষী। শীতের রাতের হিমেল হাওয়ায় তাদের ভালোবাসার হাওয়া বইছে। রোদে রোশনি রক্তিমের মুখে পড়তেই সে চোখ কুঁচকে ফেলল। ধীরে ধীরে চোখ খুলে উঠে বসল। এদিক সেদিক চোখ বুলিয়ে অধরাকে খোঁজার চেষ্টা করল। তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসলো অধরা। হালকা কলাপাতা রঙের শাড়ি পরেছে, চুল টাওয়াল দিয়ে মোড়ানো। রক্তিম তাকিয়ে আছে অধরার সেই চেহারার দিকে। অধরা আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়ালটা খুলে ফেলল। ভেজা চুল থেকে টুকটুক করে পানি পড়ছে। অধরা চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখতে পেল রক্তিমকে। অধরা রক্তিমের চাহনি দেখে লজ্জা পেয়ে হালকা হেসে টাওয়ালটা দিয়ে মাথা মুছতে লাগলো। রক্তিম বিছানা থেকে উঠে ধীর পায়ে অধরার পিছে দাঁড়িয়ে পড়ল।
অধরা রক্তিমের উপস্থিতি টের পেয়েও কিছু বলল না। রক্তিম অধরাকে পেছন থেকে জড়িয়ে ধরল। রক্তিমের স্পর্শ পেয়ে অধরা কেঁপে কেঁপে উঠল। রক্তিম অধরা ভেজা চুলে মুখ গুজে বলল, আমাকে কেন ডাকুনি? অধরা বলল, আপনি নাক টেনে ঘুমাচ্ছিলেন, তাই ডাকিনি। বলেই সে নিজেকে রক্তিম থেকে সরিয়ে বলল, আমি এখন রান্নাঘরে যাব, এভাবেই দেরি হয়ে গেছে। রক্তিমা আবারও অধরাকে জড়িয়ে ধরে বলল, এখন বাইরে যেতে হবে না। তখনই দরজায় টোকা পড়ল। ইরা উঁচু গলায় বলল, অধরা আপু, বড়দাজি ডাকছে তোমাকে। অধরা রক্তিমকে মৃদু ধাক্কা দিয়ে বলল, অসভ্য কোথাকার। বলেই সে নিজেকে ঠিক করে দরজা খুলে ইরার সাথে চলে গেল। রক্তিম আবারও বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। অধরা রান্নাঘরে গিয়ে দাঁড়াতেই জোহরা খাতুন বললেন, সবার জন্য আজ তুমি নাস্তা বানাবে। অধরা বলল, ঠিক আছে বড় চাচি। জোহরা খাতুন চলে গেলেন সেখান থেকে। অধরা শাড়ির আঁচল কোমরে গুজে কাজে লেগে পড়ল। নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে সবাইকে সে নিজ হাতে নাস্তা সার্ভ করল। আয়ুব হোসেন বললেন, রক্তিম কোথায়? অধরা বলল, আসলে উনি এখনো ঘুমিয়ে আছেন, হয়তো বড় চাচা। আয়ুব হোসেন বললেন, বড় চাচা না, বাবা বলবে, বুঝতে পেরেছ? অধরা হেসে বলল, ঠিক আছে বাবা। সবার নাস্তা শেষে শাওন রক্তিমের ঘরে চলে গেল। শাওন রক্তিমকে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হলো। শাওন রক্তিমের কাছে গিয়ে ঠেলে উঠিয়ে দিয়ে বলল, ভাইয়া, ঘুমিয়ে আছো কেন এখন পর্যন্ত? জানো অধরা কত টেস্টি নাস্তা বানিয়েছে? রক্তিম বলল, ভালো লাগছে না আমার। তখনই অধরা নাস্তার ট্রে নিয়ে হাজির হলো। অধরার ট্রেটা টেবিলে রেখে বলল, আপনি কখন উঠবেন বলেন তো, আমি ঘর গুছাবো। রক্তিম বলল, কাবার থেকে সব বের করে দাও। অধরা শাওন বলল, তুমি আমার সামনে আমার বোনকে কাজের অর্ডার দিচ্ছ? কত বড় সাহস! রক্তিম বলল, দুটো থাপ্পড় পড়লে সব ভাইগিরি বের হয়ে যাবে। রক্তিম ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেল। অধরা রক্তিমকে বিদায় দিয়ে নিচে পড়া নিয়ে বসে পড়ল। দিনগুলো ভালোই চলছিল। জোহরা খাতুনও অধরাকে আস্তে আস্তে মেনে নিচ্ছে, কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হয় না। অধরার জীবনে এমন একটা ঝড় আসতে যাচ্ছে যার খবর হয়তো কারও নেই। অধরা রক্তিমের সামনে বসে আছে বই নিয়ে, ফাইনাল পরীক্ষা। অধরা তাই রক্তিম নিজে ওকে পড়াতে বসেছে। অধরা বলল, কালকে লাস্ট পরীক্ষা, আমি কিন্তু নানুদের কাছে যাব থাকতে, আপনি মানা করবেন না। রক্তিম হাতের স্কেলটা ঠাস করে টেবিলে বাড়ি দিয়ে বলল, পড়তে বসেছ নাকি ছুটি প্ল্যান করতে? অধরা মুখ ফুলিয়ে বলল, আপনার কাছে পড়বো না, আমি রাশেদ স্যারের কাছে সাহায্য নিয়ে নিব। রক্তিম বলল, রাশেদ স্যার আর আসবে না, ওই বেটার স্বভাব ভালো না। অধরা চেয়ার থেকে উঠে ধাপাস করে রক্তিমের কোলে বসে পড়ল। তার গলা জড়িয়ে বলল, প্লিজ আমাকে যেতে দিন, বিয়ে 3 মাস হয়ে গেছে, একবারও নানুদের বাড়ি যাওয়া হয়নি। রক্তিম অধরা কোমর জড়িয়ে বলল, ঠিক আছে, শুধুমাত্র 3 দিনের জন্য, বুঝেছ? অধরা খুশি হয়ে বলল, ঠিক আছে। সকালবেলা রক্তিম অধরাকে কলেজে ড্রপ করে চলে গেল। অধরা রক্তিমকে বিদায় জানিয়ে কলেজের ভেতর চলে গেল। পরীক্ষা ভালো মতো দিয়ে 3 ঘন্টা পর কলেজের বাইরে দাঁড়িয়ে পড়ল। শাওনের জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই তার বান্ধবী এসে জোর করে ফুচকা স্টলে নিয়ে গেল। তারা ফুচকা খেয়ে অনেকক্ষণ আড্ডা দিল। শাওনের আসার কোনো খোঁজ না পেয়ে অধরা হাঁটা শুরু করলো। নির্জন রাস্তায় আসতেই একটা মাইক্রো এসে অধরা হাত ধরে তাকে ভেতরে নিয়ে মুখে রুমাল চেপে ধরে। অধরা চিৎকার করতে যাবে তার আগেই সে অজ্ঞান হয়ে যায়। সেই লোকগুলো কাকে যেন ফোন করে বলল, আমরা মেয়ে পেয়ে গেছি, এখন ওকে আপনার দেওয়া ঠিকানায় নিয়ে আসছি। বলেই সে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর অধরাকে নিয়ে তারা এক বন্ধ বাড়িতে নিয়ে আসে। অধরাকে চেয়ারে বেঁধে বসিয়ে দিল। লোকগুলো অধরা মুখে পানি ছিটিয়ে দিতেই সে জ্ঞান ফিরে পেল। রক্তিম অফিসে বসে জরুরি ফাইল দেখছিল। তখনই তার মোবাইলটা ভাইব্রেট করতে লাগলো। সে ফাইল থেকে নজর সরিয়ে মোবাইলে নজর দিল। দেখতে পেল শাওন নামটা ভেসে উঠছে। রক্তিম হাতের ফাইলটা টেবিলে রেখে কলটা রিসিভ করে কানে দিতেই শাওন আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, অধরাকে কোথাও খুঁজে পাচ্ছি না,
তুমি কি জানো সে কোথায়? আমি বাসায় কল করেছি, কোনো খবর পাইনি। রক্তিম শুধু কথাগুলো শূন্য, কিছু না বলে খট করে ফোনটা রেখে গাড়ির চাবি নিয়ে বের হয়ে আসলো অফিস থেকে। হার্টবিট বেড়ে গেছে তার, মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি দিয়ে আঘাত করছে। সে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে দেখছে, কিন্তু কোথাও অধরার খোঁজ খবর নেই। রক্তিম ফোন বের করে শাওনকে ফোন করলো। শাওন ফোন রিসিভ করতেই রক্তিম বলল, ওর বান্ধবীদের জিজ্ঞেস করেছিস? শাওন বলল, হ্যাঁ, ওরা বলেছে অধরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রক্তিম চোয়াল শক্ত করে বলল, শাওন, এটা অনেক সিরিয়াস ম্যাটার, আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে। শাওন বলল, পুলিশের কাছে যেতে হবে, অধরা কিডন্যাপ হয়েছে। রক্তিম বলল, পুলিশ না শাওন, ওদের অন্য কোথাও যাওয়া উচিত। রোকেয়া ফুপির বাসায় এসে পড় বলেই সে খট করে ফোনটা রেখে দিল। গাড়ি ড্রাইভ করতে লাগলো আর বলতে লাগলো, কিচ্ছু হবে না তোমার অধরা, আমি এসে পড়বো তোমার কাছে। অধরা জ্ঞান ফিরতেই সে তার সামনে তিনজন বলিষ্ঠ মানুষকে দেখতে পায়। অধরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? সে তিনজনের থেকে একজন বলে উঠল, বস জানে কেন তোরে উঠায় আনতে কইছে। হন নাইয়া, তোর লগে খারাপ কিছু করবার চাই না, তাই চুপ মেয়েরা বয়া থাকবি, বুঝছস? অধরা চিৎকার করে বলল, আমাকে বাসায় দিয়ে আসেন, আমার পরিবার আমার জন্য চিন্তিত, যেতে দিন আমায়। একজন লোক এগিয়ে অধরা চিৎকার শুনে রেগে গিয়ে ঠাস করে অধরার গালে চড় মেরে বলল, তোরে কি কইছে? চুপ থাকতে কইছে না? চুপ থাকবি, নইলে কিন্তু একেবারে সব শেষ করে দেব। অধরা বলল, আমাকে দিয়ে খেয়ে কি করবে? আমি তো আরে ক্ষতি করিনি। লোকগুলি উচ্চস্বরে হেসে বলল, সেইটা কেমতে কমু, টাহা পাইছি, কাম করছি, আই চল বাইরে যাই, বস আয়া পড়বো। অধরাকে রেখে সেই তিনজন সেখান থেকে চলে গেল। অধরা ডুকরে কেঁদে উঠল, কিন্তু পরক্ষণই মনে করলো সে যদি হাল ছেড়ে দেয় তাহলে তো সে মারা যাবে। তাই সে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো হাতের বাঁধন খোলার জন্য কিছু। রক্তিম আর শাওন দাঁড়িয়ে আছে রোকেয়া হোসেনের বাসার সামনে। শাওন বলল, আর ইউ শিওর ভাইয়া, তুই ভেতরে যাবি? রক্তিম বলল, পিতুলা সব জানে শাওন, আমার বিশ্বাস ও জানে আমার অধরা কোথায়। রক্তিম কলিং বেল চাপতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। রক্তিমকে দেখে বলল, ভাইজান যে ভালো আছেন? রক্তিমা শাওন ভিতরে প্রবেশ করলো। রক্তিম বলল, তোমার পিথুলাপুকে ডেকে দাও। কাজের মেয়ে বলল, ভাইজান, আপা আর ম্যাডাম বাইরে গেছে, আমি জানি না কোন হানে গেছে। রক্তিম একবার শাওনের দিকে তাকিয়ে বলল, আজ মার্ডার হবে আমার হাত থেকে। অধরা একটা কাঁচের টুকরো খুঁজে পেল, এখন সে চেষ্টা করছে সেটাকে উঠানো। তখনই সেখানে কেউ উপস্থিত হয়ে বলল, আহারে বেচারি, কত কষ্ট করছে, ওকে একটু পানি তো দাও। অধরা চোখ উপরে করলো আর যে মানুষগুলিকে দেখতে পেল এতে সে অবাক হয়ে পড়ল। তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে পৃথুলা আর রোকেয়া হোসেন। রোকেয়া হোসেন অধরার কাছে সে তার থুতনি ধরে বলল, অনেক সুখের দিন কাটিয়ে ফেলেছিস, এখন মরণের দিন হাতে গুনতে থাক। অধরা বলল, কি বলছো এসব? আমি কি করেছি ফুপি? রোকেয়া হোসেন বললেন, কচি ফুপি, বোঝে না কিছু, তোর কারণে আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে। অধরা কিছু বলল না, শুধু নিষ্পলকভাবে রোকেয়া হোসেনের দিকে চেয়ে রইল। পৃথুলা এগিয়ে এসে বলল, মা, ওকে এখন মারা যাবে না, আমাদের দলে আরেকজন এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, আসল কাজ এখনো বাকি আছে। অধরা বলল, তোমাদের সাথে আর কে আছে? পৃথুলা বলল, মাই সুইট লিটল সিস্টার, মানুষটাকে নিজ চোখে দেখে নিস, তাহলেই বুঝতে পারবি। রক্তিম তার পুলিশ বন্ধুর সাহায্যে পৃথুলার মোবাইল ফোন ট্রেস করে ফেলেছে। শাওন বলল, ওরা ওই পুরাতন বাড়িতে কি করছে? এটা তো ফুপার বদ্ধ বাড়ি। রক্তিম বাঁকা এসে বলল, কি করতে পারে, আর অধরা সেখানে আছে। বাসায় সবাই জেনে গেছে যে অধরা কিডন্যাপ হয়েছে। অধরা মা কেঁদে কেটে দোয়া করছে মেয়ের জন্য। প্রিয়া শ্বশুরবাড়ি থেকে এসে পড়েছে। সবার অবস্থা নাজেহাল। জোহরা খাতুনের কেন জানি আয়ুব হোসেনের উপর সন্দেহ হচ্ছে। বারবার তার ফোন আসছে। জোহরা খাতুন বললেন, আপনি কি কিছু জানেন? আয়ুব হোসেন বললেন, দুঃখের সময় এসব বলবে না, বুঝতে পেরেছ? তখনই তৈয়ব হোসেনের ফোন বেজে উঠল। সে রিসিভ করতেই সব বলে দিল, শুধু রোকেয়া হোসেন আর পৃথুলার কথা গোপন রাখল। তাদের ঠিকানা দিয়ে দিল। তৈয়ব হোসেন বলল, আমার মেয়েকে পাওয়া গেছে,
চলো তাহিদা, মেয়ের কাছে চলো। সবার মুখে হাসি ফুটে উঠল। জোহরা খাতুন আয়ুব হোসেনের দিকে তাকিয়ে দেখলো তার চেহারার রং পাল্টে গেছে। আধরা নিচের দিকে তাকিয়ে আছে। পৃথুলা বলল, আধরা জানিস, রক্তিমকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতাম, আর তুই 2 দিনের অতিথি আমার রক্তিমকে ছিনিয়ে নিলি। আধরা বলল, সে আমাকে ভালোবাসে আপু, আমি তাকে, দেখবে ঠিক এসে পড়বে সে। পৃথুলা ঠাস করে একটা থাপ্পড় আধরার গালে মারলো। তখনই একটা গুন্ডা এসে বলল, বাহিরে পুলিশ এসে পড়েছে, বাহিরে পুলিশ এসে পড়েছে। আমার তো মনে হয় ভেতরেও চলে আসবে, আমার 2জন সাথী পালিয়েছে, আমি গেলাম। বলেই সে ভোদ। আধরা হাসি দিয়ে বলল, দেখেছ আপু, মাত্র 4 ঘন্টার ভেতরে আমাকে খুঁজে ফেলল সে। রোকেয়া হোসেন বললেন, এই জায়গার কথা কিভাবে জানলো? তার কথা শেষ হতেই রক্তিম ভেতরে প্রবেশ করে বলল, আপনার গুণধর মেয়ের জন্য জেনেছি ফুপি। সামনে তাকালো রোকেয়া হোসেন, ভয়ে আত্মা কেঁপে উঠল। পুরো পরিবার একসাথে, পুলিশও আছে সাথে। অধরা রক্তিমকে দেখে কেঁদে উঠল। লেডি কনস্টেবল কৌশলে পৃথুলার হাতে লক আপ করিয়ে দিল। রোকেয়া হোসেনকেও ধরে ফেললো। রক্তিম অধরা হাত পায়ে বাঁধন খুলে দিলে অধরা ছাড়া পেয়ে রক্তিমকে জড়িয়ে ধরল। অধরাকে তাহিদ ইসলামের কাছে দিয়ে পৃথুলার কাছে গিয়ে তার গালে পরপর 2টো থাপ্পড় মেরে বলল, কোন সাহস ওর গায়ে হাত দিয়েছিস? পৃথুলার চোখে কোনো অনুতাপ নেই। সে বলল, শুধু থাপ্পড় মারার না, গলা টিপে মেরে ফেলার প্ল্যান ছিল। রক্তিম আরেকটা থাপ্পড় বসিয়ে দিল পৃথুলার গালে, তারপর বলল, নিয়ে যান। রোকেয়া হোসেন বলল, আমরা তো মাত্র গুটি, আসল খেলা তো অন্য কেউ খেলছে। আপন মানুষ তোকে শেষ করে দিচ্ছে, যা ওকে শেষ করে দেখা। রোকেয়া হোসেনের কথা শুনে আয়ুব হোসেনের মাথা বেয়ে ঘাম ঝরতে লাগলো। পুলিশ তাদের নিয়ে যেতে সবাই অন্ধরাকে নিয়ে হাঁটা ধরল। পায়ের ব্যথার কারণে সে হাঁটতে পারছে না। রক্তিম অধরাকে কোলে নিয়ে হাঁটা ধরল, গাড়িতে বসিয়ে দিল, তারপর নিচে গাড়িতে বসে পড়ল। অধরা রক্তিমকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। তার অনেক ভয় করছে, ভীষণ ভয়। আয়ুব হোসেনের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। জোহরা খাতুন বলে উঠলেন, আমার ছেলেকে আর কষ্ট দিবেন না, দয়া করে সুখে থাকতে দিন ওকে। আয়ুব হোসেন বললেন, ওর সুখ ওই মেয়ের সাথে নেই, তুমি জানো না কেন এমন করছি আমি। জোহরা খাতুন বললেন, এর মানে এসব আপনি? আয়ুব হোসেন বললেন, বাসায় গিয়ে কথা বলবো। বাসায় পৌঁছে রক্তিম অধরাকে কোলে তুলে নিল রুমে যাওয়ার উদ্দেশ্যে। অধরা রক্তিমের গলা শক্ত করে জড়িয়ে রেখেছে। রক্তিম অধরাকে বিছানায় বসিয়ে কাবার থেকে অধরার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে রেখে আসলো। আবারও অধরাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে দিয়ে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। পানি ছাড়তেই অধরা আর রক্তিমের শরীরে পানি পড়তে শুরু করলো। রক্তিম অধরার গাল দুটো ধরে বলল, অধরা তুমি একদম ঠিক আছো, কথা বলো আমার সাথে। অধরা চুপ করে দাঁড়িয়ে পড়ল। অধরার চোখে মুখে পানি পড়ছে। হঠাৎ অধরা রক্তিমকে জড়িয়ে ধরে সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। রক্তিম অধরার মাথায় হাত বুলিয়ে বলল, আপন মানুষদের আঘাতটা দাগ কেটে যায় মনে। আয়ুব হোসেন নিজ ঘরে বসে চিন্তা ভাবনায় ব্যস্ত। জোহরা খাতুন ঘরে এসে বিছানায় বসে বললেন, যা করেছেন তা একবার রক্তিম জানলে সব শেষ করে দিবে আপনি। আয়ুব হোসেন নিজ স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ছেলে আমার, গুণও আমার, কিন্তু আফসোস বুদ্ধিটা একটু কম। জোহরা খাতুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার ছেলে লোভী না, মানবতা তার মধ্যে আছে। আয়ুব হোসেন বললেন, তা তো দেখতেই পাচ্ছি। অধরা কত কিছু মালিক তুমি জানো? জোহরা খাতুন ভ্রু কুচকে বলেন, আপনি কি আমাকে কোনোদিন বলেছেন? আয়ুব হোসেন বললেন, বাবা মারা যাওয়ার আগে এই কাজটা না করে যেতেন তাহলে হয়তো আজ আমার মনে তার জন্য কোনো ক্ষোভ থাকতো না। জোহরা খাতুন বললেন, আপনাকে তো বাবাজান ঠকিয়ে যাননি, সব দিয়ে গেছে। আয়ুব হোসেন ঠান্ডা মাথায় বললেন, জোহরা পরম প্রিয় স্ত্রী আমার, বাবা অধরাকে গ্রামের সব জমি লিখে দিয়েছে, এমনকি আমাদের যে ফ্যাক্টরি আছে তাও অধরার নামে। আর শোনো, অধরা যদি মারা যায় তাহলে সব চলে যাবে এতিমখানায়, কিন্তু যদি অধরা নিজ ইচ্ছা স্বেচ্ছায় কাউকে এসব সম্পত্তি দিয়ে যায় তাহলে সে পার্মানেন্ট মালিক হয়ে যাবে। আমি আজ তাই করতে চেয়েছিলাম, চুপিসারে সব কিছু আমার নামে করে নিয়ে
ওই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতাম, কারণ ওই মেয়ের জন্য আমার বাবা আমাকে চড় মেরেছিল। তুমি হয়তো জানো না, বাবা মৃত্যুর কিছুদিন আগে থেকেই সব কিছু দলিল করে ফেলেছিল। তখন আমি সব জেনে যাই। বাবাকে জিজ্ঞেস করলে সে একটা উত্তর দেয়, এটা অধরার পাওনা। তাহলে আমি কেন এত কম পাবো? তাই প্ল্যান করেছিলাম অধরাকে মেরে ফেলবো। জোহরা খাতুন এক নজরে স্বামীর দিকে তাকিয়ে আছে। এতটা অমানুষ কিভাবে হলো সে? কিছু সম্পত্তির জন্য এত নিচে? ছি। আয় হোসেন বললেন, তোমার মনে আছে আমরা গ্রামে গিয়েছিলাম বাবার মৃত্যুর 4 দিন আগে? সেখানেই অধরা পানিতে পড়ে গিয়েছিল। সে যে পা পিছলে পড়ে যায়নি, আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম, কিন্তু তৌহিদ তাকে বাঁচিয়ে ফেলেছিল। সেদিন রাতে বাবা আমাকে তার কক্ষে ডেকে নিয়ে যায়, আর সেখানে জানতে পারি বাবা সব জেনে গেছে। আমাকে থাপ্পড় মেরে বলেছিল অধরার কাছ থেকে দূরে থাকতে। ওই দিন কিছু না বললেও আমি সব প্রতিজ্ঞা করেছিলাম অধরা এই দুনিয়ায় আর থাকবে না। জোহরা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, আপনি পায়ে পড়ি, সব ভুলে যান, সংসারে আর অশান্তি করবেন না। আয়ব হোসেন বললেন, একজন মরলে কোনো কিছু যায় আসে না, আর রক্তিমকে একজন সুন্দরী মেয়ে দেখে বিয়ে করালে সে ভুলে যাবে অধরাকে। রক্তিম অধরার চুল মুছে দিয়ে বিছানায় শুয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরল। রক্তিম বলল, ক্ষুধা লেগেছে? অধরা বলল না। রক্তিম অধরার মাথায় হাত বুলি দিয়ে বলল, দুপুরে কিছু খেয়েছিস? আমি খাবার খাইয়ে দিব, টেবিলে রাখা আছে। অধরাকে ছেড়ে দিয়ে রক্তিম খাবার প্লেট নিয়ে এসে বসে পড়ল তার কাছে। অধরা বসে পড়ল। রক্তিম খাবার অধরার মুখে পুরে দিল। অধরা ছোট্ট মেয়ের মতো খাবার শেষ করল। রক্তিম প্লেট রেখে হাত ধুয়ে বলল, তোমার পরীক্ষা শেষ, তাই আমি ভাবছি কিছুদিনের জন্য তুমি নানা বাড়ি থেকে ঘুরে আসো। সঙ্গে আমি, শাওন, ইরা, প্রিয়া আর রায়হানও যাবে। অধরা বলল, ওদের সাথে আরেকজনও ছিল রক্তিম। রক্তিম অক্ষিজুলক উঠিয়ে অধরার দিকে তাকালো। অশ্রুসুক্ত নিয়নে অধরা তার দিকে তাকিয়ে আছে। রক্তিম অধরা বাহুডোর ধরে বলল, সেই 3 নম্বর মানুষটাকে আমি অবশ্যই খুঁজে বের করবো অধরা, বিশ্বাস রাখো আমার উপর। অধরা বলল, আমি চাই সেই ব্যক্তিটাকে দেখতে। এত কাছের মানুষ আমাকে ধোঁকা দিচ্ছে। প্রিয়া রায়হান চলে এসেছে সকালবেলায়। সবাই রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে অধরার নানুর বাসায় যাওয়ার জন্য। অধরার নানুর বাসা গাজীপুর, তাই তারা জলদি বের হচ্ছে। শাওন শওকতকে ফোন করে আসতে বলেছে, যাতে সেও যেতে পারে। রক্তিম আর অধরা ব্যাগ নিয়ে বের হয়ে আসলো রুম থেকে। রক্তিম শওকতকে দেখে বলল, তুই এখানে? শওকত বলল, শাওন আসতে বলল তোদের সাথে জয়েন করতে, তাই এসে পড়লাম। রক্তিম একগাল হেসে বলল, ঠিক আছে, সবাই রেডি তো? তখনই পেছন থেকে জোহরা খাতুন বলল, রক্তিম, তোর সাথে কথা আছে। রক্তিম পেছন ফিরে মায়ের দিকে তাকালো। রক্তিম জোহরা খাতুনের কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, কি হয়েছে মা? জোহরা খাতুন বললেন, অধরাকে একা ছাড়বি না, ওর সাথে সাথে থাকবি। আর শোন, আমি কালকে সেখানে পৌঁছে যাব তোর চাচির সাথে। আজ যেতে চেয়েছিলাম, তোর নানি শরীর ভালো না, তাই যেতে পারছি না। তাকে দেখে তারপর যাব। রক্তিম একটু অবাক হলো, কিন্তু মুখে কিছু না বলে হালকা হেসে বলল, আমি দেখে রাখবো মা। সবাই বাসা থেকে বের হয়ে আসলো। জোহরা খাতুন দোয়া করলো যাতে তার বাচ্চারা সহি সালামত বাসায় ফিরে আসে। গাড়িতে সবাই বসে পড়লো। রক্তিম অধরার পাশে বসে পড়লো। শওকত গাড়ি ড্রাইভ করছে, তার পাশে আজ ইরা বসেছে। আর চোখে এসে ইরাকে দেখে যাচ্ছে। ইরা তা খেয়াল করে বলল, আপনি কি আমায় কিছু বলবেন শওকত ভাইয়া? শওকত অনেকটাই হকচকিয়ে উঠলো। সে আমতা আমতা করে বলল, না, তোমার সাইডের দৃশ্য অনেক সুন্দর, তাই খেয়াল করলাম। ইরা আর কিছু বলল না, কিন্তু শওকতের বোকা টাইপ কথা শুনে মুখ টিপে হাসলো। অধরা রক্তিমের কাঁধে মাথা রেখে বাহিরের দৃশ্য দেখছে। রক্তিম চিন্তিত জোহরা খাতুনের কথা শুনে। আর কে সেই মানুষ যে অধরাকে কষ্ট দিচ্ছে, তার ক্ষতি করতে চায়? অধরা শীতল কণ্ঠে বলে উঠল, আমাকে যদি ওরা মেরে ফেলতো, আজ আমি আপনার সাথে থাকতাম না। রক্তিমের বুকটা কেঁপে উঠল অধরার কথা শুনে। সে অধরার হাত শক্ত করে ধরে বলল, এসব অলক্ষণে কথা বলবেন অধরা, আমি কিন্তু হাত উঠিয়ে ফেলবো। রক্তিমের কথা শুনে অধরা আর কিছুই বলল না। সে চুপচাপ হয়ে বসে রইল। প্রিয়া রায়হান পাশে বসে আছে।
রায়হান গেম খেলতে ব্যস্ত। তাই প্রিয়া বলল, সারাক্ষণ গেম গেম, আর কিছু আছে তোমার? আপনার সে বইয়ের দিকে তাকাতে আপনার কি লাগবে বলুন তো? রায়হান ফোন থেকে মাথা তুলে বলল, তাকালাম, কি বলবে বলো। প্রিয়া বলল, একটা কথা বলা আছে। রায়হান বলল, বলো। প্রিয়া বলল, আই এম প্রেগনেন্ট। রায়হান চোখ বড় বড় করে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া হালকা হেসে বলল, গাধা, তুমি তাকিয়ে আছো কেন? রায়হান বলল, সত্যি? প্রিয়া বলল, না, মিথ্যে বলছি। রায়হান বলল, সবাই জানে? প্রিয়া বলল, মা জানে শুধু। রায়হান বলল, ধন্যবাদ, আমি সবাইকে বলে আসি। রায়হান নিজ সিট থেকে উঠে চেঁচিয়ে বলল, আমি বাবা হব, আপনারা শুনছেন? আমি বাবা হব। প্রিয়া লজ্জায় মাথা নিচু করে ফেললো। অধরা আর রক্তিম অবাক হয়ে রায়হানের দিকে তাকিয়ে আছে। শাওন বলল, বাহ ভাইয়া বাহ, এখন থেকে মামা, নট ব্যাড। অধরার নানুর বাসায় পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে পড়ল। গাড়ি থেকে বের হতেই অধরার বড় মামার সাথে দেখা পায়। অধরার বড় মামা এগিয়ে এসে রক্তিমের সাথে কুশলাদি করে বললেন, বাবারা, তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি। তোমার মামি যে কতবার খোঁজ নিয়ে ফেলেছে। রক্তিম বলল, আসলে মামা রাস্তায় জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। অধরা বলল, মামা কেমন আছো? অধরাকে দেখে অধরার বড় মামা বললেন, ভালো মা, তোকে দেখে অনেক খুশি লাগছে। সবাই বাসার ভিতরে চলে গেল। অধরার দুই মামা আর নানি এই বাসায় থাকে। ভেতরে ঢুকে সবাই সোফায় বসে পড়ল। অধরার বড় মামি আর ছোট মামি এসে হাজির। তারা নাস্তা ট্রেতে সাজিয়ে নিয়ে এসেছে। শাওন বলল, এটা একটা ভালো কাজ করেছেন মামিরা, অনেক ক্ষুধা লেগেছে। অধরা বলল, বড় মামি, নাদিয়া কোথায়? বড় মামি হেসে বললেন, কোচিংয়ে গেছে, এসে পড়বে। ছোট মামি বললেন, তোমাদের জন্য রুম ঠিক করে রেখেছি। শাওন আর শওকতের জন্য উপরে রুম ঠিক করেছি। আর প্রিয়া, রায়হান আমাদের রুমের পাশে থাকবে। আর রক্তিম আর অধরা এই রুমে থাকবে। ইরা নাদিয়ার রুমে থাকবে। রক্তিম বলল, তা ঠিক আছে, আমরা ম্যানেজ করে নিব। তারা নাস্তা করে যে যার রুমে চলে গেল। অধরা বিছানায় শুয়ে পড়ল। তার শরীরটা ভালো লাগছে না। রক্তিম অধরাকে শুয়ে থাকতে দেখে বলল, আজ রাতে ছাদের পার্টি হবে, এখানের পরিবেশটা কত সুন্দর দেখেছো? আমরা এনজয় করব, মজা করব। অধরা কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। রক্তিম অধরার পাশে এসে অধরা হাতটা টেনে নিয়ে উঠে বলল, অধরা, এভাবে বেপরোয়াভাবে ভাব দেখাবে না। আমি সব সময় থাকবো না তোমাকে সামলানোর জন্য। অধরা রক্তিমের কথা শুনে বলল, এভাবে কেন বলছেন? আপনাকে আমি কোথাও যেতে দিব না। বলেই সে রক্তিমকে জড়িয়ে ধরল। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে অধরার চুলে হাত বুলিয়ে দিল। শাওন বাড়ি থেকে একটু দূরে এসে সিগারেট ফুঁকছে। তখনই বোরখা পরা এক যুবতী শাওনের সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি সিগারেট খাওয়া শিখে গেছেন? শাওন বোরখা পরা যুবতীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট খাওয়া দেখে আপনার এত জ্বলে কেন? যুবতী মেয়েটি বোরখার নেকাব সরিয়ে বলল, শাওন ভাইয়া, আপনি আমাকে হয়তো চিনতে পারেননি। শাওন যুবতীর মুখশ্রী দেখে হাতে থাকা সিগারেটটা হাত থেকে পড়ে গেল আর বলল, নাদিয়া, তুমি আসলে আমি তোকে চিনতে পারিনি। নাদিয়া বলল, চলেন বাসায়, এখানে এসব করছেন আমি বলে দেব রক্তিম ভাইয়াকে। শাওন বাঁকা হেসে বলল, প্রশিক্ষণটা তোমার রক্তিম ভাইয়ার থেকেই পেয়েছি। নাদিয়া বলল, এখন বাসায় চলেন, সবাই হয়তো আপনাকে খুঁজতে শুরু করে দিয়েছে। নাদিয়া আর শাওন হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছে আর কথা বলছে। অধরা তার নানুর ঘরে নানুর কোলে মাথা রেখে শুয়ে আছে। অধরা নানু মাথায় হাত বুলিয়ে বলল, প্রিয়ার সুখবর শুনে খুব খুশি হয়েছি, ওর জন্য এক বয়াম আমের আচার দিয়ে দিব। অধরা বলল, আমিও অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার সাথে রাগও করেছি, তুমি কেন বিয়ের অনুষ্ঠানে আসোনি? নানু মুখ আধার করে বলল, যাওয়ার ইচ্ছে সবার ছিল, কিন্তু তোর মামারা তোর জন্য সোনার কিছু কিনতে পারেনি, তাই আর আমরা যাইনি। অধরা বলল, এতে কি হয়েছে নানু, তোমাদের দোয়াই সব। নানু বলল, মানুষ তা বুঝবে না সোনা, তোর মা আর দুই চাচি কাল আসবে। অধরা বলল, জানি। নানু মুচকি হেসে অধরা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। রাতের বেলা সব আয়োজন শেষ করে সবাই ছাদে বসে পড়ল। ইরা এক বাটি আমের আচার নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তখনই তার পা স্লিপ কাটলো আর হাতে থাকা আমের আচারটা
বাটির ছিটকে সামনে এক ব্যক্তির উপর পড়ল। ইরা সিঁড়ির রেলিং ধরে ব্যালেন্স করলো, কিন্তু সামনে তাকাতেই ইরার চোখ ছানা বড়া। কারণ শওকতের পুরো শার্ট আমের আচারে মাখামাখি। ইরা তা দেখে একটু ভয় পেল। ইরা আমতা আমতা করে বলল, আমি ইচ্ছে করে করিনি, আসলে পা পিছলে এই অবস্থা হয়েছে, সরি। শওকত ইরার নরম কণ্ঠের কথা শুনে হালকা হেসে বলল, কোনো সমস্যা নেই, আমি শার্ট চেঞ্জ করে নিচ্ছি। ইরা আলতো হেসে বলল, আপনি শার্ট খুলে আমার রুমে রেখে দিয়ে, আমি ধুয়ে দিব না। শওকত মুচকি হেসে ইরাকে পাশ কাটিয়ে চলে গেল। ইরা সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। সবাই ছাদের মাঝ বরাবর বসে আছে। পাটি বিছিয়ে নানান রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। অধরা নাদিয়া একসাথে বসে আড্ডা করছে। অধরা বলল, সিয়াম ভাইয়া দেশে কবে ফিরবে? সিয়াম হচ্ছে অধরার বড় মামার ছেলে। নাদিয়া বলল, আমাকে বললো আগামী মাসে, এখন তো কিছুই বলছে না এসব বিষয়ে। অধরা বলল, তোদের বাসাটা খালি খালি লাগে, তুইও কোচিং কলেজ এসব নিয়ে ব্যস্ত থাকিস, আর সিয়াম ভাইয়া তো নেই, ছোট মা তো নেই, ছোট মামামিরও কোনো সন্তান হলো না। নাদিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছোট চাচুর জন্য খারাপ লাগে রে, বেচারি সারা রাত বাজার নামাজে মশে কাঁদতে থাকে, আমরা সবাই থাকলেও তার নিজের একা একা লাগে, মনটা বড্ড পোড়ায় এই কথাগুলো ভাববে। অধরা বলল, চিন্তা করিস না, দেখবি আল্লাহ তার সব কথা শুনবে, অবশ্যই শুনবে। হঠাৎ শাওন বলে উঠল, নাদিয়া তোমাদের বাসায় না তেঁতুল গাছ ছিল? নাদিয়া বলল, ভাইয়া কেটে ফেলেছে, তার ঘর নতুনভাবে তৈরি করা হয়েছে, ওই তেঁতুল গাছটা মাঝখানে বাচ্চা ছিল, তাই কেটে ফেলেছে। শাওন বলল, আমি ছোটবেলায় অনেক এসেছি তোমাদের বাসায়, তখন তুমি অনেক ছোট ছিলে। নাদিয়া বলল, আপনি আমার থেকে গুনে গুনে 5 বছরের বড়, আমি তো ছোট থাকবই। শাওন একটু ইতস্তত বোধ করলো, তারপর বলল, তুমি কি আমায় বুড়ো বলছো? নাদিয়া বলল, একবারও সেই শব্দ উচ্চারণ করিনি। সবাই গোল হয়ে বসে আড্ডা করছে, মজা করছে। রক্তিম খোলা আকাশের দিকে তাকিয়ে এই ভাবছে, এত ঘটনার পিছনে কে আছে, কার মাথায় এত খেলা চলছে। রক্তিম কিছু একটা ভাবতেই ফোন বের করে তার পুলিশ বন্ধুকে কল করলো। তারপর বলল, দোস্ত, ফুফুদের খোঁজ খবর রাখবি, কে তাদের সাথে দেখা করতে আসে, কেন আসে, সব ডিটেলস আমি চাই। তার পুলিশ বন্ধুটি হ্যাঁ বলে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। অধরা রক্তিমকে এত চিন্তিত দেখে অধরা রক্তিমের পাশে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে বলল, আপনি এত টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। রক্তিম অধরার দিকে তাকিয়ে মুচকি হেসে অধরার কপালে ওষ্ঠজোড়া ছুঁয়ে বলল, তোমার এই শান্তিময় চেহারা দেখে আমার সকল চিন্তা চলে যায়। অধরা রক্তিমের পেটে হালকা ঘুষি মেরে বলল, এতটা না বললেও পারতেন, একেবারে মুখ দিয়ে মধুত বইছে। রক্তিম হেসে অধরাকে জড়িয়ে ধরল। অধরাও রক্তিমকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সকালবেলা আয়ুব হোসেন রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে জোহরা খাতুন ঘরে প্রবেশ করলো আর বলল, আজ আমরা গাজীপুর যাচ্ছি, আপনারা আর তৌহিদের খাবার কাজের লোকেরা রান্না করে দিবে। আয়ুব হোসেন শরীরে দেওয়া শালটা ঠিকঠাক করে নিয়ে বলল, তোমরা একা যাবে কেন, আমরাও চলি সাথে। জোহরা খাতুনের অন্তরাত্মা কেঁপে উঠল। সে বলল, আপনার যাওয়ার কোনো দরকার আমি দেখছি না, আর সেখানে উল্টাপাল্টা কিছু করার কোনো দিক আমি দিব না আপনাকে। আয়ুব হোসেন হালকা হেসে বলল, তুমি তো জানো আমি কিছু করা হলে এখান থেকেই বসে বসে করে ফেলবো। জোহরা খাতুন বললেন, নিচু মনের মানুষ আপনি। আয়ুব হোসেন বললেন, তা তো তুমি ভালোই জানো। আয়ুব হোসেন ঘর থেকে বের হয়ে একদম বাসা থেকে বের হয়ে আসলো। গাড়িতে বসে ড্রাইভারকে বললো থানার দিকে চল। ড্রাইভার তার কথা মতো গাড়ি চালাতে লাগলো। থানায় পৌঁছে আয়ুব হোসেন গাড়ি থেকে নেমে থানার ভিতরে প্রবেশ করে একজনকে জিজ্ঞেস করলেন, কিডন্যাপিং কেসে মা মেয়েকে গ্রেফতার করা হয়েছে, তাদের সাথে দেখা করব। সেই লোকটি বলল, একটু টাকা ছাড়লে সব ব্যবস্থা করে দিব। আয়ুব হোসেন 5,000 টাকা সেই লোকটির হাতে দিয়ে দিলেন। সেই লোকটি বলল, আসেন আমার সাথে। আয়ুব হোসেন সেই লোকটির পিছু পিছে একটা হাজতের সামনে এসে দাঁড় করালেন। রোকেয়া হোসেন আয়ুব হোসেনকে দেখে বলেন, আরে ভাইজান যে, এই পৃথুলা দেখ কে এসেছে। পৃথুলা বসা থেকে দাঁড়িয়ে বলল, তোমার ভাই কেন এসেছে জিজ্ঞেস করো তো মা। আয়ুব হোসেন বললেন, আমি এখানে এসেছি তোমার সাথে কথা বলতে। রোকেয়া হোসেন হেসে বললেন,
মুখ বন্ধ রাখতে বলবেন বুঝি ভাইজান? আয়ুব হোসেন বললেন, তোমাদের জামিনের ব্যবস্থা করা হয়ে গেছে, আর এই সহসার ব্যবস্থা করে দিয়েছি। চুপচাপ যেভাবে বলছি তাই করবে। বৃদ্ধরা বলল, 50 লাখ টাকা সাথে দিয়ে দিন, তাহলে কেসটা আরো ভালো হয়ে যাবে। আয়ুব হোসেন বললেন, ঠিক আছে, তাই হবে। বলেই সে সেখান থেকে চলে গেল। পৃথুলা রোকেয়া হাসানকে বলল, তোমার ভাই বাঘ থেকে এখন ভেজা বিড়াল হয়ে গেছে। আধরা, রক্তিম, প্রিয়া সবাই মিলে নাস্তা করে বের হয়েছে বাগান বিলাস করতে। আধরা নানুর বাসার ঠিক সামনে অনেক বড় বাগান রয়েছে। সবাই সেখানে ঘুরতে গেছে। কত ধরনের ফুল আছে, আবার ফলের গাছও আছে। আধরা নয়নতারা গাছের সামনে এসে ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে। রক্তিম এক ধ্যানে আধরাকে দেখতে ব্যস্ত। ইরা শওকতের সাথে এই শীতের সকালে হেঁটে যাচ্ছে বাগানের মাঝখান দিয়ে। ইরা বলল, প্রকৃতির কাছে আসলে মনটা বেশ ভালো হয়ে যায়। শওকত বলল, প্রিয় মানুষ থাকলে সব সুন্দরী মনে হয়। ইরা শওকতের কথা শুনে মুচকে এসে বলল, এখানে আপনার কাছের মানুষ নিজ স্ত্রীকে নিয়ে ব্যস্ত। ইরা হাত ইশারা করে রক্তিমের দিকে দেখালো। শওকত তা দেখে বলল, আমার কি এখানে শুধু রক্তিমই কাছের মানুষ? আরো অনেকেই আছে। ইরা বলল, তাই? তা কাছের মানুষদের লিস্টটা কি জানতে পারি? শওকত মাথা চুলকে বলল, অনেকেই আছে, এখন বলা যাবে না। ইরা কিছু বলতে যাবে তার আগেই নাদিয়া সেখানে এসে বলল, ইরা, সর্বনাশ হয়েছে, শাওন ভাইয়া গাছ থেকে পড়ে গেছে। ইরা বলল, কি বলছো? চলো শাওন ভাইয়ের কাছে। তারা সকলে দৌড়ে সেখানে পৌঁছে যায়। শাওন গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। রক্তিম শাওনের কাছে গিয়ে বলল, তুই গাছে উঠতে গেলি কেন? শাওন বলল, সুখের ঠেলায় এমনি উঠছিলাম, উঁচু থেকে বাগান দৃশ্য দেখতে কেমন লাগে সেটাই দেখতে চেয়েছিলাম। আধরা বলল, ভাইয়া কোথায় ব্যথা পেয়েছো? শাওন বলল, পাটা মনে হয় মচকে গেছে রে। প্রিয়া বলল, বেশি উঠতে গেলে এমনই হয়। শাওন বলল, তোকে নিয়ে উঠতে গেছি? বেশি কথা বললে একদম মরিচের জুস খাই দেবো, বাবুর জন্য থাপ্পড় মারবো না। রায়হান বলল, শওকত, ওকে রুমে নিয়ে যাও, আমি ডক্টর নিয়ে আসছি। নাদিয়া বলল, আরে এত কিছু করতে হবে না, সরিষার তেল দিয়ে পা ম্যাসাজ করলে সব ঠিক হয়ে যাবে। রক্তিম বলল, আমারও তাই মনে হয়, চলো বাসায় যাই। সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলো। শাওনকে সৈকত বাসায় পৌঁছে রুমে নিয়ে গিয়ে শুয়ে পড়লো। নাদিয়া গরম সরিষার তেল এনে দিয়ে বলল, পা ভালো মতো ডলে দিবেন শওকত ভাইয়া, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। শাওন বলল, আমার ক্ষতি হলে তোমার দোষ, দেখে নিও। নাদিয়া বলল, পায়ের সাথে সাথে মাথাও গেছে, সরিষার তেল দিলে কিসের ক্ষতি হবে? শওকত বলল, শাওন তুমি চুপ থাকো তো, আমি দেখছি। শাওনের পা শওকত তেল দিয়ে ভালো করে ডলে দিল। নাদিয়া একটা পেন কিলার শাওনের হাতে দিয়ে বলল, খেয়ে নি, একদম ঠিক হয়ে যাবে। জোহরা খাতুন, তাহিদা ইসলাম, লীনা চৌধুরী, তৈব হোসেন গাজীপুর পৌঁছে অধরার ননদ বাসায় পৌঁছে গেছে। তাদের সবার সাথে কুশলাদি করে ভেতরে প্রবেশ করতে বললেন অধরার বড় মামা আর ছোট মামা। অধরা সবাইকে দেখে অনেক খুশি হলো। জোহরা খাতুন অধরার দিকে এগিয়ে গিয়ে বললেন, তুই কেমন আছিস? অধরা বলল, ভালো বরচাচি। সবাই ভেতরে সোফায় রুমে বসে পড়ল। হরেক রকমের পিঠা সাজিয়ে নিয়ে আসলেন অধরার মামিরা। লীনা চৌধুরী বললেন, এত বছর হয়ে গেছে, বাসায় কোনো পরিবর্তন হয়নি, আপনার কবে একটু নিজেদের গ্রাম্য করে রাখবেন? অধরার নানু বললেন, মারে, এসব করতে টাকা লাগে, তা এখন নেই, আল্লাহ তাআলা চাইলে সব হবে। লীনা চৌধুরী পিঠার দিকে তাকিয়ে বলেন, কত ধরনের পিঠা আছে এখানে, আমার তো সবই ফেভারিট। তাহিদ ইসলাম মায়ের কাছে গিয়ে বসতেন। মা, তোমাদের উপর চাপ ফেলে দিলাম। অধরার নানু বলেন, না, এসব কি বলিস, কত বছর পর তোরা এই বাসায় এসেছিস, আমি অনেক খুশি হয়েছি। তোর ননদ কেন আসলো না? ওর মেয়েটাকেও তো দেখলাম না। তাহিদ ইসলাম আমতা আমতা করে বললেন, ওনাদের কাজ আছে তাই আসতে পারেনি। অধরার নানু বললেন, শোন, আজকে রাতের জন্য ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, গরুর কলিজা ভুনা আর ভর্তা রান্না করব, ঠিক আছে না? তাহিদ ইসলাম বললেন, অবশ্যই ঠিক আছে। অধরার নানু বললেন, ছোট বৌমা আমার সাথে এসো, সবার থাকার ব্যবস্থা করতে হবে।
অধরা ছোট মামি শাশুড়ির সঙ্গে চলে গেলেন আর কাজে চলে গেলেন। জোহরা খাতুন চিন্তিত হয়ে বসে আছেন। অনেক বেশি ভয় করছে, কারণ তার কাছে খবর এসেছে রোকেয়া হোসেন জামিন পেয়েছে। এই কাজটা কে করেছে সেটাও জানে। রক্তিমকে জানিয়ে দেওয়া দরকার রোকেয়া হোসেনের কথাটা। রক্তিম বারান্দায় দাঁড়িয়ে আছে, তখনই তার ফোনটা বেজে উঠল। সে ফোন বন্ধ করে দেখলো তার পুলিশ বন্ধু ফোন করেছে। রক্তিম ফোন রিসিভ করতেই সেই পুলিশ বন্ধুই তাকে সব বলে দেয়। তখন রক্তিম অবাক হয়ে বলল, কে তাদের জামিনের ব্যবস্থা করেছে? পুলিশ বন্ধুরা জানালো কে করেছে তার কোনো খোঁজ নেই। রক্তিম সব শুনে ফোন রেখে দিল। তার মাথায় এখন নানান টেনশন কাজ করছে। রাতের বেলা সবাই খাবার শেষ করে বসে বসে কথা বলছে। তখনই বাসার দরজার খটখটের আওয়াজ আসলো। অধরার বড় মামা দরজা খুলে দিতেই সামনে থাকা দুই ব্যক্তিকে দেখে অবাক হয়ে গেল। জোহরা খাতুন বাহিরে এসে একজনকে দেখে ভয় পেয়ে গেলেন, কারণ 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 আয়ুব হোসেন এসেছেন, তার সাথে এসেছেন তৌহিদ হোসেন। জোহরা খাতুন ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বললেন, আপনারা আসবেন তা তো আগে বলেননি। আয়ুব হোসেন হেসে বললেন, ভাবলাম সারপ্রাইজ দিব, তাই এসে পড়লাম। আর আমি প্ল্যান করেছি আমরা সবাই মিলে বান্দরবন ঘুরতে যাব। জোহরা খাতুনের অন্তরাত্মা কেঁপে উঠল। সে একবার আয়ুব হোসেনের দিকে তাকিয়ে দেখলো সে শয়তানি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। অধরার বড় মামা বললেন, আপনারা ভেতরে আসুন, এখানে দাঁড়িয়ে থাকবেন না। তারা ভেতরে প্রবেশ করতেই সবাই তাদের দেখে অবাক হলো, কিন্তু খুশিও হলো। রক্তিম সবচেয়ে বেশি অবাক হয়েছে তার বাবার আগমনে। তাকে ভাবনায় ফেলে দিল, যে মানুষ এত বছরে কোনো দিন এই বাসায় পা পর্যন্ত রাখেননি, সে আজ এ বাসায় থাকবে। রক্তিমের চিন্তিত মুখ দেখে অধরা ফিস ফিস করে বলল, কি ভাবছেন আপনি? রক্তিম বলল, কিছু না। অধরা মুচকি হেসে আবারও আড্ডায় মনোযোগ দিল। এত মানুষের জন্য সবাইকে আলাদা রুম দেওয়া সম্ভব নয়, তাই সবাই মিলেমিশে থাকবে। জোহরা খাতুন পানির জগ নিয়ে রুমে প্রবেশ করে বলল, আপনি কি করতে যাচ্ছেন? আয়ুব হোসেন বিছানায় হেলান দিয়ে বলল, আমি কি করছি? আমি তো পরিবারকে নিয়ে সময় কাটাতে চাচ্ছি। জোহরা খাতুন রেগে গিয়ে বললেন, অনেক করেছেন, আর কিছু করতে যাবেন না? রক্তিমের মুখে আজ আমি সন্দেহ দেখেছি। দয়া করুন এসব ছেড়ে দিন, রক্তিম আপনাকে ছাড়বে না। আয়ুব হোসেন না বোঝার ভান করে বললেন, এসব কথা কেন বলছো? আমি কি করেছি? সব সময় তোমার কথা শুনি বলে আজও শুনবো? কখনো না। বলেই সেই রুম থেকে বের হয়ে গেল। আয়ুব হোসেনের এহেন ব্যবহারে জোহরা খাতুন স্তব্ধ হয়ে গেছে। এই লোকটা অশান্তি করেই ছাড়বে। জোহরা খাতুন বললেন, এখন সব রক্তিমকে বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আয়ুব হোসেন সবাইকে জানিয়ে দিলেন তারা বান্দরবন যাচ্ছে। অধরার মামারাও যাবে, শুধু অধরার নানু যাবে না, সে বাসায় থাকবে। রক্তিম বলল, কবে যাওয়ার প্ল্যানিং করেছো? আয়ুব হোসেন বললেন, একদিন পর রওনা দিব। রক্তিম মুচকে এসে বলল, ঠিক আছে। প্রিয়া, রায়হান, ইরা, শওকত, শাওন সবাই খুশি হয়েছে এই প্ল্যানে, কিন্তু তারা জানে না কতটা ভয়াবহ কাজ করতে যাচ্ছে আয়ুব হোসেন। আয়ুব হোসেন সবার খুশি দেখে বাঁকা হেসে বললেন, সবাই যেমন হাসতে হাসতে যাবে তেমনি কাঁদতে কাঁদতে ফিরবে। রক্তিম বারান্দায় দাঁড়িয়ে সব ঘটনা ভাবছে। সবাই অনেক খুশির মধ্য দিয়ে সময় কাটাচ্ছে, তবুও তার মনটা হালকা লাগছে না, কোথাও কি যেন ভুল হচ্ছে। হঠাৎ অধরা এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এত কি ভাবছেন? ঘরে যে বউ একা রয়েছে তাকে আপনি জানেন না? অধরা দু হাতে রক্তিমের বুকে রাখা রক্তিম সেই হাত দুটো ধরে বলল, ভুলতে চাইলেও ভুলতে পারবো না। অধরা বলল, ভুলেই তো গিয়েছেন, এসব ডায়লগ মারলেও কোনো লাভ নেই। রক্তিম অধরাকে সামনে টেনে নিয়ে আসলো, তারপর কোমর জড়িয়ে ধরে বলল, আমি ডায়লগ মারছি? অধরা বলল, তো কি? আপনি আমাকে প্রমিস করেছিলেন আমার পরীক্ষা শেষে আপনি আমাকে নিয়ে রাতের শহর দেখতে বের হবেন, করেছেন আপনি সেটা? রক্তিম বলল, যা, এটা তো ভুলেই গিয়েছিলাম, সরি। অধরা বলল, তাহলে কবে নিয়ে যাবেন? রক্তিম বলল, যাবে তোমার ইচ্ছে। অধরা খুশি হয়ে বলল, এখনই যাও, শীতের রাতে গাড়ি নিয়ে ঘুরার মজা আলাদা। রক্তিম বলল, এখন যাবে? এত রাতে তোমার ঠান্ডা লেগে যাবে। অধরা বলল, এখন যদি না নিয়ে যান তাহলে আমি আপনার সাথে কথা বলবো না।
রক্তিম হেসে বলল, ঠিক আছে চলো, আমি গাড়ির চাবি নিয়ে আসছি, তুমি সোয়েটার পরে নিবে, বুঝেছো? অধরা বলল, ঠিক আছে। কিছুক্ষণ পর অধরা আর রক্তিম বাসা থেকে বের হয়ে আসলো। অধরার কাছে বাসার এক্সট্রা চাবি আছে, তাই কোনো সমস্যা হয়নি। রক্তিম আর অধরা গাড়িতে বসে পড়ল। ঠান্ডা বাতাসে মৃদু কেঁপে উঠছে দুজনের শরীর। রাস্তা পুরো ফাঁকা। শীতের রাতের রাস্তায় নিস্তব্ধতা অধরাকে মুগ্ধ করছে। অধরা প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে রক্তিমকে বলল, ব্যস্ততার দিনগুলো থেকে আমার কাছে নিস্তব্ধতার রাত অনেক প্রিয়। রক্তিম বলল, কেন? অধরা বলল, এই যে আপনি আমার পাশে আছেন, আমার সব কথা আমি শুনছি, আপনি আমার কথাগুলো শুনছেন, এতে যে ভালো লাগা কাজ করছে তা আর কিছুর মধ্যে নেই। রক্তিম বলল, আজকাল আমি ব্যস্ত থাকি না, তুমি ব্যস্ত থাকো, সবাই তোমাকে ঘিরে থাকে, আমাকে নয়। অধরা বলল, আপনি যে সব সময় বাংলার প্যাচার মতো করে রাখেন, কি ভাবতে থাকেন আপনি এত? রক্তিম বলল, সময় হলে সব জানাবো। অধরা আর কথা বাড়ালো না। রক্তিমের কাঁধে মাথা রেখে সব চিন্তা নিঃশেষ করে দিল। হঠাৎ অধরার নজরে পড়লো চায়ের দোকান। অধরা রক্তিমকে বলল, গাড়ি থামান, ওই যে দেখেন চায়ের দোকান। রক্তিম বলল, এত রাতে চায়ের দোকান খোলা? অধরা বলল, এতে আপনার কি, চলেন চা খেয়ে আসি। রক্তিম গাড়ি থামিয়ে অধরাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। তারপর সেই চায়ের দোকানে বেঞ্চে বসে পড়ল। দোকানের মালিক তার ফোকলা দাঁত হেসে বলল, চা দিমু আপনাকে? রক্তিম বলল, 2 কাপ চা দিন। আর এত রাতে দোকান করছেন যে? দোকানি বলল, আপনাকে মতো অনেক মানুষ রাতে শহর দেখতে বের হয়, তাগো সেবার লেগে খোলা রাখি। রক্তিম আর কিছু বলল না। দোকানে চা দিলে রক্তিম আর অধরা চা শেষ করে দোকানিকে টাকা দিয়ে গাড়িতে বসে পড়ে। রক্তিম বলল, এবার বাসায় যাওয়া যাক। অধরা বলল, ঠিক আছে। রক্তিম বাসার উদ্দেশ্যে গাড়ি ড্রাইভ করতে লাগলো। অধরা জানালার বাইরে তাকিয়ে রইল। সকালে ঘুম থেকে উঠে শাওন বুঝতে পারলো তার পায়ের ব্যথাটা একদমই চলে গেছে। সে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সোজা খাবার টেবিলে বসে পড়ল। ছোট চাচি, ক্ষুধা লেগেছে, নাস্তা দাও। রান্নাঘর থেকে তাহিদা ইসলামের বদলে নাদিয়া বের হয়ে আসলো। শাওন নাদিয়াকে দেখে অবাক হলো। ওর না কোমরে গুজে রেখেছে, হাতে ময়দা লেগে আছে। শাওনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নাদিয়া বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? শাওন চমকে উঠল নাদিয়ার কথায়। সে আমতা আমতা করে বলল, আসলে আমি ভেবেছিলাম ছোট চাচি রান্নাঘরে, তাই। নাদিয়া মুচকে এসে বলল, ফুপি ছাদে গিয়েছে কাপড় শুকাতে, আপনি একটু অপেক্ষা করুন, নাস্তা তৈরি হয়ে যাবে। শাওন বলল, তুমি নাস্তা বানাচ্ছ? নাদিয়া বলল, আমি একা না, মা, চাচি, ফুপিও আছে সাথে। শাওন বলল, আচ্ছা বুঝতে পেরেছি, শোনো, ধন্যবাদ, আমার পায়ের ব্যথা অনেকটাই কমে গেছে। নাদিয়া বলল, ঘরোয়া চিকিৎসা অনেক সময় কাজে লাগে, যা বুঝতে পেরেছেন। এতটুকু বলে নাদিয়া রান্নাঘরে চলে যায়। শাওন তার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, মেয়েটার বুদ্ধি আছে, ঘরের কাজও করতে পারে, যার ঘরে বউ হয়ে যাবে অনেক ভাগ্যবান হবে সে ব্যক্তি। সবাই মিলে নাস্তা শেষ করে যে যার রুমে চলে যায়। প্যাকিং করতে করতে জোহরা খাতুন সুযোগ বুঝে চলে যায় রক্তিমের রুমে। রক্তিম কিছু কাজ করছে, তখনই জোহরা খাতুন ঘরে প্রবেশ করে বলল, রক্তিম, তোর সাথে কথা আছে। রক্তিম হাতের কাজ সাইডে রেখে বলল, বলো মা, কি বলবে? জোহরা খাতুন শুকনো ঢোক গিলে কিছু বলতে নেবে, তখনই আয়ুব হোসেন ঘরে প্রবেশ করে বললেন, এসে পড়েছো ছেলে কান ভরতে? জোহরা খাতুন আয়ুব হোসেনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। রক্তিম বাবার কথা শুনে বলল, কি হয়েছে বাবা? আয়ুব হোসেন বললেন, তোমার মা বলছে যে সে এখন শপিং করতে চায়। আমি বললাম কালকে জার্নি করবে, আজ এত প্রেশার নেওয়ার দরকার নেই। উনি রাজি না, সে নিজেরটাই করবে। রক্তিম হালকা হেসে বলল, মা, বাবা ঠিক বলেছে, আজ কোথাও যাওয়ার দরকার নেই, তুমি রেস্ট নাও। জোহরা খাতুন মুচকে এসে বললেন, ঠিক আছে বাবা, প্রিয়ার জন্য টেনশন হচ্ছে, এত দূর জার্নি করবে। রক্তিম বলল, আল্লাহ ভরসা, সব ঠিক হবে, মা তুমি টেনশন কম নেও। জোহরা খাতুন ভয়ে ভয়ে ঘরে এসে বসলেন। আয়ুব হোসেন তার সাথে কথা বলবেন, তাই তাকে ডেকে পাঠিয়েছেন। জোহরা খাতুন ঘরে প্রবেশ করতেই
আয়ব হোসেন অতি শীতল গলায় বলল, কি বলতে গিয়েছিলে? জয়া খাতুন বললেন, আপনি ভুল ভাবছেন, আমি কিছু বলতে যাইনি। আয়ব হোসেন বললেন, চোরের মতো রক্তিমের ঘরে ঢুকেছো তুমি, আর বলছো কিছু বলতে চাওনি? জয়া খাতুন এবার হাত জোর করে বললেন, আমি জানি কেন আপনিও সবাইকে বান্দরবন নিয়ে যাচ্ছেন। আপনি ওখানে অধরার ক্ষতি করবেন। আয়ব হোসেন বললেন, কত সুন্দর পাহাড়, সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মজাই আলাদা। কি বলো? জয়া খাতুন বিছানায় বসে বললেন, ভুল আমারই। আপনার অন্যায়কে প্রস্তুতি দিতে আপনার হাত বড় করে দিয়েছি। আয়ব হোসেন বললেন, এসব ন্যাকামি করে লাভ নেই, ব্যাগ গুছিয়ে ফেলো আর মুখ বন্ধ রাখো, না হলে তোমাকেও আমি ছাড় দিব না। এতটুকু বলে সে চলে গেল। জয়া খাতুন তার যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলল। রাতে অধরা রক্তিমের বুকে মাথা রেখে শুয়ে আছে। অধরা বলল, বড় চাচি অনেক টেনশনে থাকে আজকাল মনে হয়। রক্তিম বলল, হয়তো প্রিয়াকে নিয়ে। অধরা বলল, তাকে আজ আমি কান্না করতেও দেখেছিলাম। রক্তিম তো অবাক হয়ে বলল, পরক্ষণে পরিস্থিতি সামনে নিয়ে বলল, তুমি এসব ভেবো না, আমি কথা বলবো না মায়ের সাথে। অধরা রক্তিমকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে। সকালে অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলো সবাই ঘুম থেকে উঠে ব্যাগপত্র গাড়িতে রাখছে। 11টার দিকে সবাই রওনা দিবে, তাই অধরা নাস্তা টেবিলে পরিবেশন করতে তার মাবিতে সাহায্য করতে লাগলো। জোহরা খাতুনও তাদের সাথে আছে। অধরা খেয়াল করলো জোহরা খাতুনের চোখ মুখ ফোলা, মনে হচ্ছে সারা রাত সে কেঁদে কাটিয়েছে। অধরা নিজের মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। সে জোহরা খাতুনের কাছে গিয়ে বলল, বড় চাচি, আপনার কি শরীর খারাপ? জোহরা খাতুন বলল, না তো। অধরা জোহরা খাতুনের হাত ধরে বলল, আমি জানি আপনি আমায় কোনোদিন নিজ ছেলের বউ হিসেবে চাননি। আপনি চেয়েছেন কোনো গুণী মেয়ে যে আপনার সংসারকে সামলিয়ে রাখবে। আমি ততটা গুণ না হলেও এতটুকু বলতে পারবো, আপনার সংসার আমি গুছিয়ে রাখবো। নিজের সবটুকু দিয়ে হলেও আমি আপনাদের খেয়াল রাখবো। একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাকে নিরাশ করব না। অধরার কথার পরিপ্রেক্ষিতে জোহরা খাতুন কি বলবে বুঝতে পারছে না। অশ্রুগুলো চোখের কোটরে এসে থেমে গেল। সে নিজেকে সামলে বললেন, অবশ্যই তুমি মেয়ে হিসেবে খারাপ না, আর আমি তোমাকে আপন করে নিয়ে নি, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি চাই তুমি সংসার সামলাও, নিজ পড়ালেখাও চালিয়ে যাও। আমার তোমার উপর বিশ্বাস আছে। জোহরা খাতুনের কথা শুনে অধরার মনটা খুশিতে ভরে উঠল। সে হাসি হাসি মুখ করে নিজ রুমে চলে গেল। জোহরা খাতুন অধরার সেই মুখ দেখে মনে মনে বললেন, তোমাদের খুশির জন্য আমি অবশ্যই এই বড় পদক্ষেপ নেব। 11টায় সবাই বাসার হলরুমে একত্রিত হয়েছে। শাওন সে কতক্ষণ থেকে সবাইকে বিরক্ত করছে। নাদিয়া শাওনে এমন কাণ্ড কারখানা দেখে বলল, আপনি কি ছোট বাচ্চা যে এমন করছে? সবাই ঠিক সময় মতো চলে আসবে। নাদিয়ার কথায় শাওন খেপে বলল, তোমার উপদেশ আমি চাইনি, এমনিও তুমি বেশি কথা বলো। নাদিয়া বলল, তাহলে কথা বলা বন্ধ করে দিই, তাহলে তো আর শুনতেও হবে না। এতটুকু বলেই নাদিয়া সেখান থেকে চলে গেল। শাওন বুঝতে পারলো নাদিয়া রাগ করেছে। শাওনের এভাবে কথা বলাটা হয়তো নাদিয়া পছন্দ করেনি। শাওনের এখন নিজেরই খারাপ লাগছে। শাওনের ভাবনার মাঝেই সবাই চলে আসলো। আয়ব হোসেন বললেন, সবার সবকিছু নেওয়া হয়েছে? রক্তিম বলল, হ্যাঁ বাবা, আর গাড়িও একদম ঠিকঠাক আছে। আয়ব হোসেন বললেন, তাহলে দেরি কিসের, রওনা দেওয়া যায়। সবাই বাসা থেকে বের হতে যাবে, তখনই জোহরা খাতুন বলে উঠলেন, সবাই দাঁড়াও, কেউ কোথাও যাবে না। জোহরা খাতুনের কথায় সবাই অবাক হয়ে তার পানে তাকিয়ে নিল। শাওন বিরক্তি নিয়ে বলল, এখন কি সমস্যা? জোহরা খাতুন শাওনের দিকে তাকিয়ে বললেন, বিরাট সমস্যা। রক্তিম মায়ের কাছে এগিয়ে এসে বললেন, কি হয়েছে মা, বলবে? রিয়া বলল, মা, আমার এখন টেনশন হচ্ছে। জোহরা খাতুন রায়হানের দিকে তাকিয়ে বললেন, রায়হান বাবা, প্রিয়াকে নিয়ে ঘরে যাও। রিয়া বলল, আমি কোথাও যাব না। জোহরা খাতুন চোখ গরম করে বললেন, এখনই নিয়ে যাও ওকে রায়হান।
রায়হান প্রিয়াকে নিয়ে নিজ ঘরে চলে গেল। প্রিয়া অনেক জেদ করছিল। জোহরা খাতুনের ধমকে সে চুপ করে যায়। রক্তিম এবার একটু রেগে গিয়ে বলল, কি নাটক শুরু করেছো, আমায় বলবে তোমরা? আয়া হোসেন এখন অনেকটাই ভয় পেয়ে গেছেন। সে জানতেন না জোহরা খাতুন এমন কিছু করবেন। তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। অধরা এগিয়ে সে রক্তিমের হাত ধরে বলল, আপনি শান্ত হন, বড় চাচিকে কথা বলতে দিন। তোয়েব হোসেন বললেন, বড় ভাবি কি বলতে চান? জোহরা খাতুন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, অধরার কিডন্যাপ হয়েছিল তা আমরা সবাই জানি, আর কে করিয়েছিল তাও আমরা জানি। অধরার নানুর পরিবার পুরো চমকে গেল তার কথাগুলো শুনে। রক্তিম বলল, মা সব কথা সুন্দরভাবে বলো, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। জোহরা খাতুন অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, রক্তিম আমি জানি সেই তৃতীয় ব্যক্তির নাম, আমি তাও বলবো, কিন্তু তুই ওয়াদা করবি তাকে কিছু করবি না। আয়া হোসেন ধীরে ধীরে পিছাতে লাগলেন। এক পর্যায়ে তার পিঠ থেকে গেল দেয়ালে। রক্তিম বলল, আমি শুনতে চাই সেই ব্যক্তিটির নাম, তারপর সিদ্ধান্ত হবে কি করব আমি তার সাথে। জোহরা খাতুন একবার আয়া হোসেনের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, তোর বাবা এসব করেছে। জোহরা খাতুনের কথা শুনে পুরো রুমে নিস্তব্ধতা ছেয়ে পড়ল। সবাই অবাক হয়ে জোহরা খাতুনের দিকে তাকিয়ে রইল। এতটা করুণ সত্যি তাদের সামনে আসবে তা তারা জানত না। জোহরা খাতুন দুহাত মুখে চেপে সোফায় বসে কাঁদতে লাগলেন। জোহরা খাতুন কাঁদতে কাঁদতে বললেন, তোদের দাদাজান অধরা নামে অনেক সম্পত্তি রেখে গেছেন, তার লোভেই সে এসব করেছে। সে শুধু একবার চেষ্টা করেনি, বরং ছোটবেলায়ও চেষ্টা করেছে। অধরা পুকুরে পড়ে গিয়েছিল, সেটা ওনারই কাজ ছিল। রক্তিমের কান এসব বিশ্বাস করতে চাইছে না। অধরা এক ধ্যানে জোহরা খাতুনের দিকে তাকিয়ে আছে। তোয়েব হোসেন এবং তাহিরা ইসলাম বাকরুদ্ধ। নিজ মেয়েকে নিয়ে এতটা নিজ ষড়যন্ত্র হয়ে গেছে তা তারা জানতেও পর্যন্ত পারল না। আয়া হোসেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রক্তিম আয়া হোসেনের দিকে এগিয়ে এসে বলল, বাবা মা যা বলেছে তা কি সত্য? আয়া হোসেন কোনো কিছু বলল না, সে চুপ করে দাঁড়িয়ে রইল। রক্তিম নিজ বাবার থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, সম্পত্তির লোভে তুমি এসব করেছ? তাহলে কি একদিন সম্পত্তির লোভে আমাকেও মেরে ফেলতে? জোহরা খাতুন বললেন, এসব বলে না বাবা। রক্তিম জোহরা খাতুনের সামনে এসে বলল, বান্দরবনের প্ল্যানটাও এর জন্যই করেছে? জোহরা খাতুন বললেন, জি। রক্তিম এবার সব বুঝতে পারল। রোকেয়া হোসেন আর পৃথুলার জামিন কে করিয়েছে? এত বড় খেলা তার সাথে হয়ে গেল সে জানতেও পারল না। রক্তিম নিজ চোয়াল শক্ত করে বলল, এত বড় খেলা খেলতেই তোমার লজ্জা করেনি বাবা? একবারও আমার ব্যাপারে ভাবনি আমি কিভাবে বেঁচে থাকতাম? হারে মানুষ তো নিজ সন্তানের কথাটাও চিন্তা করে, তুমি তো তাও করনি। অধরা শুধু নির্বাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। কেন তার সাথে এমন হলো? কি দোষ ছিল? সে তো জানতো না তার নামে এত কিছু আছে। তাকে যদি একবার জানানো হতো তাহলে হয়তো সে সব দিয়ে দিত। তবুও রক্তিমের সাথে সে খুশি থাকতো। এসব ভাবতে ভাবতে অধরা নিজ চোখের সামনে সব ঝাপসা দেখা শুরু করে। সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। রক্তিম অধরাকে পড়ে যেতে দেখে দ্রুত তার কাছে গিয়ে অধরা কোমর জড়িয়ে ধরে ফেলল। রক্তিম অধরার গাল থাপড়ে বলল, অধরা চোখ খুলো। শাওন বলল, ওকে রুমে নিয়ে যা, বিছানায় শুয়ে দে। রক্তিম আর দেরি না করে অধরাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় শুয়ে দিয়ে অধরা হাত ধরে শাওনকে বলল, ডক্টরকে কল কর ফাস্ট। শাওন অধরার ছোট মামার সাথে বের হয়ে আসলো ডাক্তার আনার জন্য। তাহিদা ইসলাম আর তৈয়দ হোসেন মেয়ের পাশে বসে কাঁদছে। রক্তিম অধরা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর শাওন আর অধরার ছোট মামা ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার অধরাকে ভালো মতো চেক করে বললেন, উনি হয়তো কোনো কিছু শুনে এতটাই শকড হয়েছেন যে তার ব্রেন সেটা নিতে পারেনি, তাই সে জ্ঞান হারিয়েছে। আর ডাক্তারের কথার মাঝে রক্তিম বলে উঠল,
আর কি ডাক্তার? ডাক্তার মুচকে এসে বললেন, সে প্রেগনেন্টও হতে পারে। শিওর হওয়ার জন্য আপনি এই টেস্টগুলো করিয়ে নেবেন যত দ্রুত সম্ভব। সবাই দুঃখের মধ্যেও এক চিলতে সুখ পেয়ে গেল। সবার মুখেই হাসি ফুটে উঠল। আয়ব হোসেনের মনেও এক আলাদা অনুভূতি খেলা করতে লাগলো। রক্তিম অবাক হয়ে তাকিয়ে আছে। তাহিদ ইসলাম বললেন, ওর জ্ঞান কেন ফিরছে না? ডাক্তার বললেন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, আর পেশেন্ট একটু দুর্বল, তাই তার খেয়াল রাখতে হবে। ডাক্তার নিজ কাজ শেষ করে চলে গেল। রক্তিম আবার এসে অধরার পাশে বসে পড়ল। আপনারা সবাই রুমে যান, আমি আছি অধরার সাথে। রক্তিমের কথা শুনে সবাই এক এক করে রুমে চলে যায়। রক্তিম অধরার হাত ধরে বলল, আমি শুধু এতটুকুই চাই, তুমি সুস্থ হয়ে যাও। আমাদের সন্তানের জন্য হলেও তুমি সুস্থ হয়ে যাও। রক্তিম অধরার হাত ধরে সেভাবেই বসে থাকে। এক ধনে তোর প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর অধরা চোখ পিট করে খুলে দেখে রক্তিম তার হাত ধরে বসে আছে। অধরাকে জেগে উঠতে দেখে রক্তিমের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে অধরা হাত ধরে বলল, এখন কেমন লাগছে? অধরা বলল, ভালো ভালো। রক্তিম বলল, জানো ডাক্তার কি বলেছে? অধরা রক্তিমের দিকে তাকিয়ে বলল, কি বলেছে? রক্তিম বলল, তুমি সম্ভবত প্রেগনেন্ট, কিছু টেস্ট করলে সিউরিটি সে যা পড়বে। অধরা অবাক হয়ে বলল, আপনার মোবাইল থেকে ক্যালেন্ডার বের করেন তো। রক্তিম অবাক হয়ে মোবাইল থেকে ক্যালেন্ডারটা বের করে অধরার সামনে রাখতে অধরার চোখ ছানা বড়া। আসলেই সে তো খেয়াল করেনি বিষয়টা। আবার কিছুদিন যাবৎ শরীরটাও বেশ ভালো যাচ্ছে না। অধরা বলল, টেস্ট করাতে আজকেই যাব, আমরা কোনো দেরি করব না। হঠাৎ অধরার একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়তেই আবার উদাস হয়ে যায়। মনটা বিষাদে ছেয়ে যায় তার। রক্তিম অধরার মন খারাপ বুঝতে পেরে বলল, আমি এখনই পুলিশে ফোন দিব। অন্যায়কে প্রস্তুতিতে আমি পারবো না। রক্তিম উঠে যেতে নিবে, তখনই অধরা তার হাত ধরে বলল, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করবেন, কিন্তু আমিও আর সে বাড়িতে ফেরতে যাব না। আপনি কি আমার জন্য ছোট্ট একটা সংসার তৈরি করতে পারবেন না, যেখানে থাকবে না কোনো কষ্টের দেশ, না থাকবে কোনো হিংসা? পারবেন না? রক্তিম অধরাকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই পারবেন। আয়ব হোসেন হলরুমে সবার সামনে দাঁড়িয়ে রয়েছেন। রক্তিম বলল, আমি পুলিশকে ফোন করব, এখনই সে এসে অপরাধীকে নিয়ে যাবে। এ কথা শুনে জোহরা খাতুন হু হু করে কেঁদে উঠল, তবুও কিছু বলল না। তৈব হোসেন এগিয়ে এসে বললেন, রক্তিম, যা হওয়ার হয়েছে। আমি চাই না পরিবারের নাম আর খারাপ হোক, এসব করার কোনো প্রয়োজন নেই। তৈব হোসেনের কথা শুনে রক্তিম অবাক হয়ে বলল, অধরার সাথে এত খারাপ কাজ করেছে আর আপনি বলছেন করার প্রয়োজন নেই কিছু? তাহিদ ইসলাম বললেন, ক্ষমা তো করতে পারবো না কোনোদিন, কিন্তু সাজাও তাকে দিতে চাই না। হঠাৎ অধরা সেখানে উপস্থিত হয়ে বলল, ঠিক আছে তাই হবে, কিন্তু আমি আর সে বাসায় ফিরব না, আর আমার সন্তানের উপর তার কোনো ছায়াও পড়তে দিব না। অধরার কথা শুনে আয়ব হোসেন বললেন, এত বড় শাস্তি দিও না আমায়, আমার বংশধরকে আমায় দেখতে দেবে না, তা আমি সহ্য করতে পারবো না। রক্তিম বলল, অধরা যা চাই তাই হবে। জোহরা খাতুন বললেন, আমাকে তোদের সাথে নিয়ে যাবি? অধরা জোহরা খাতুনের হাত ধরে বলল, আপনি আমার জীবন আর আমার সন্তানের জীবন বাঁচিয়েছেন, আপনাকে ছাড়া আমি এই বিশাল পথ পাড়ি দিতে পারবো না। আয়ব হোসেন কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। আজ যে সে ছোট হয়ে গেছেন সবার সামনে। শাওন ছাদে দাঁড়িয়ে আছে। নাদিয়া তার পাশে দাঁড়িয়ে বলল, আপনি কি আজকের বিষয় নিয়ে ভাবছেন? শাওন বলল, এই দুনিয়াটা মিথ্যার উপর চলে, তা জানো? নাদিয়া বলল, তা তো জানি না, কিন্তু আজকে একটা সত্য আপনাকে বলতে চাই। শাওন বলল, কিসের সত্য? নাদিয়া বলল, আপনাকে ভালোবাসি শাওন সাহেব। এখন আপনার ইচ্ছে আমায় গ্রহণ করবেন কি করবেন না, আমি এই কথাটা নিজ মনে রাখতে পারছিলাম না, তাই আজ বলে দিলাম। এতটুকু বলে নাদিয়া চলে যেতে নিবেই তখনই
তখনই শাওন নাদিয়ার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে বলল, এই একরোখা মানুষটাকে সামলাতে পারবে তো? নাদিয়া শাওনের কাণ্ডে লজ্জা পেয়ে বলল, যদি আপনি সাহায্য করেন এই পথ চলায় তাহলে অবশ্যই পারবে। শাওন মুচকি হেসে নাদিয়াকে ছেড়ে দিয়ে বলল, যাও, করব তোমার সাহায্য, ধরবো তোমার নরম এই দুটি হাত। নাদিয়া শাওনের দিকে এক পলকে তাকিয়ে আছে। মেঘলা আকাশ থেকে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির পানি দুজনের শরীরকে স্পর্শ করছে। নাদিয়ার চোখের কাজল বৃষ্টির পানির ছিটায় লেপ্টে গেছে। শাওনের কাছে নাদিয়াকে এখন ধরনের সবচেয়ে সুন্দর রমণী বলে মনে হচ্ছে। শাওনের কালো শার্টটা তার শরীরে লেপ্টে গেছে। সে তার এক হাত বাড়িয়ে নাদিয়ার চোখের নিচে লেপ্টে যাওয়া কাজলটিতে স্পর্শ করতেই নাদিয়া হালকা কেঁপে ওঠে। শাওন নিজের হাত গুটিয়ে বলল, এই মুহূর্তে নিজেকে তার সবচেয়ে সুখী মানুষ লাগছে। নাদিয়া শাওনের ভেজা চুলে উল্টে হাত বুলিয়ে বলল, আমার এখন ঠান্ডা লাগছে, আমি নিচে যাচ্ছি। বলেই নাদিয়া সেখান থেকে দৌড়ে নিচে চলে আসে। শাওন সেখানে দাঁড়িয়েই বৃষ্টি বিলাস করতে থাকে। অধরা জানালা দিয়ে বৃষ্টি দেখতে ব্যস্ত। তার মুখে বিষণ্ণতার ছাপ ফুটে উঠেছে। কাল তারা চলে যাবে ঢাকায়। রক্তিম নতুন বাসা ভাড়া করে ফেলেছে। অধরা সব টেস্ট করিয়ে ফেলেছে। কাল রিপোর্ট পেলে ঢাকায় রওনা দিবে। অধরা ভাবছে, কেন তারই সাথে এমন হলো? সে তো কোনোদিন কাউকে এতটা কষ্ট দেয়নি। ভাবতেই অধরা দীর্ঘশ্বাস ছেড়ে জানালা বন্ধ করে বিছানায় বসে পড়ল। রক্তিম ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অধরাকে দেখে বলল, বাবা ঢাকায় চলে গেছে, তাই ওনার চিন্তা করে লাভ নেই। অধরা রক্তিমের দিকে তাকিয়ে বলল, রিয়া আপু ঠিক আছে? রক্তিম হাতে থাকা ঘড়িটা খুলতে খুলতে বলল, ঠিক আছে। বাহির থেকে মনের ভেতর হয়তো ঝড় চলছে। অধরা রক্তিমের কাছে গিয়ে তার শার্টের বাটন খুলতে খুলতে বলল, কালকে যদি রিপোর্ট নেগেটিভ আসে তখন কি হবে? রক্তিম অধরা হাত ধরে বলল, অপেক্ষা করব, আল্লাহ তাআলা যখন চাইবে তখনই আসবে। অধরা রক্তিমের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি আপনাকে। রক্তিম অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে চাই প্রতিটা মুহূর্তেই। জোড়া খাতুন বিছানায় শুয়ে কাঁদছেন। স্বামীর অপরাধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু মনে সান্ত্বনাও আছে যে সবাই সত্যিটা এখন জানে। অধরা কোনো ক্ষতি এখন আর হবে না। অধরা জোহরা খাতুনের রুমে প্রবেশ করে তার পাশে বসে বসল। বড় চাচি, যা হওয়ার হয়ে গেছে, আপনি নিজেকে কোনো কষ্ট দেবেন না প্লিজ। জোহরা খাতুন বিছানা ছেড়েই উঠে বললেন, আমি আজ যদি এটা না করতাম আমার পরিবার হয়তো শেষ হয়ে যেত। অধরা জোহরা খাতুনের হাত ধরে বলল, আপনি আজ যে সাহসিকতা দেখিয়েছেন তা করে আপনি সবাইকে এক মিথ্যা থেকে বাঁচিয়েছেন। জোহরা খাতুন আর কিছুই বললেন না, চুপ করে বসে রইলেন। অধরা নিজ হাতে তাকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। সকালে ঘুম থেকে উঠে রক্তিম অধরার বড় মামার সাথে হাসপাতালে চলে গেল রিপোর্ট আনতে। অধরার অনেক টেনশন হচ্ছে। তাহিদ ইসলাম অধরাকে দেখে বললেন, এত চিন্তা করার কিছু নেই, তুই চল খাবারটা খেয়ে নে, আমরা তো একটু পরই রওনা দিব। অধরা বলল, মা আমার খেতে মন চাইছে না, আমি একটু পর খাবো। তুমি একটা কাজ করো, খাবার প্যাক করে নাও, গাড়িতে বসে খেয়ে নিও। তাহিদ ইসলাম কিছু বলতে যাবে, তার আগেই জোহরা খাতুন এসে অধরার সামনে খাবারের প্লেট রেখে কড়া গলায় বললেন, সবটি খাবার শেষ করো, নাহলে রক্তিমের কাছে বিচার চলে যাবে। জোহরা খাতুনের কথা শুনে অধরা বাধ্য হয়ে সবটি খাবার শেষ করে। আবার সোফায় বসে পড়ে। ইরা অধরার পাশে বসে পড়ল। আপু, তুমি এত টেনশন নিও না তো, দেখবে সব ঠিকঠাকই আছে। অধরা বলল, আমার অনেক চিন্তা হচ্ছে, তুই বুঝবি না। ইরা অধরাকে জড়িয়ে ধরল। অধরা শুধু দরজার দিকে তাকিয়ে আছে, রক্তিমের অপেক্ষা। রক্তিম রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তার মুখে হাসি লেগে আছে। সে বাবা হতে চলেছে। এর থেকে বেশি খুশি হয়তো কোনো কিছুরই নেই এখন। অধরা বড় মামা রক্তিমের কাঁধে হাত রেখে বললেন, বাসা চলো, অধরা অপেক্ষা করছে। রক্তিম বলল, অধরা অনেক খুশি হবে মামা। বড় মামা মুচকি হেসে বললেন, সবার জন্যই এটা সুখের সময় হয়, আমি চাই তোমরা এই সময়টাকে উপভোগ করো, অধরার সাথে এই খুশির সময়টা উদযাপন করো। বড় মামার কথা শুনে রক্তিম উঠে দাঁড়ালো। হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। প্রথমে সে শপিংয়ে গিয়ে সবার জন্য শপিং করে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে রওনা হলো বাসার উদ্দেশ্যে।
সবাই ব্যাগপত্র নিয়ে রক্তিমের অপেক্ষা করছে। সে এসে পড়লেই সবাই রওনা দিবে। রক্তিম বাসায় এসে পৌঁছাতেই শাওনকে ফোন করে বাইরে আসতে বলল। শাওন বাইরে আসতেই রক্তিম শাওনের হাতে কিছু ব্যাগ দিয়ে বলল, ভিতরে যা, আমি আসছি। শাওন বলল, রিপোর্ট পজিটিভ এসেছে তাই না ভাইয়া? রক্তিম বলল, একদম ঠিক। শাওন ভেতরে চলে আসলো। সবাই তাকে অনেক জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু কাউকেই সে কিচ্ছু বলল না। একটু পর রক্তিম বাসার ভেতরে এসে পড়ল। সবাই তার দিকে তাকিয়ে আছে। অধরা ধীর পায়ে রক্তিমের কাছে গিয়ে বলল, রিপোর্টে কি এসেছে? রক্তিম অধরা হাত শক্ত করে ধরে বলল, তুমি মা হতে চলেছ অধরা। সবাই একথা শুনে অনেক খুশি হয়। জোহরা খাতুন নিজ হাতের বালা খুলে অধরা হাতে পরিয়ে দিয়ে বলল, তোমার এই খবর শুনে আমি অনেক খুশি হয়েছি। তারা সবাই অধরার নানুর বাসার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ল। অধরা মনে মনে বলল, আমার নতুন পথযাত্রা শুরু হোক। 8 মাস পর অধরা হাতে শাড়ি নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। রক্তিম আয়নায় নিজের পাঞ্জাবি পরতে ব্যস্ত। অধরা নিজের উঁচু পেটটা নিয়ে বিছানা ছেড়ে উঠে কোমরে হাত দিয়ে বলল, সবাই শাড়ি পরবে আর আমাকে এই বড়দের মতো এটা পরে যেতে হবে? প্লিজ আমাকে শাড়িটা পরতে দিন। রক্তিম মুখ গম্ভীর করে বলল, না অধরা, তোর শরীরের অবস্থা ভালো না, আমি এই রিস্ক নিব না। প্রিয়া দরজার ঠেলে ভিতরে ঢুকে বলল, আমাকে ছেড়েই তোমরা যাচ্ছ? আমার অনেক খারাপ লাগছে। রক্তিম বলল, তোর ছেলের মাত্র 2 দিন হয়েছে, এই অবস্থায় কোথায় যাওয়ার প্রয়োজন নেই। প্রিয়া বলল, রায়হানও আমার সাথেই রয়ে যাবে। অধরা বলল, আমি তোমাকে মিস করব। রক্তিম অধরা জোহরা খাতুন রওনা হলো আয়ুব হোসেনের বাড়ির উদ্দেশ্যে। সেদিন তারা ঢাকায় পৌঁছে আর সে বাসায় যায়নি, সোজা নতুন বাসায় উঠে পড়েছে। প্রিয়াও সে বাসায় গিয়েই রয়েছে, নিজ বাবার সাথে দেখা পর্যন্ত করেনি। আজ ইরা, শওকত আর নাদিয়া শাওনের বিয়ে উপলক্ষে সে বাসায় যাওয়া হচ্ছে তাদের। রক্তিম যেতে চায়নি। অধরা তাকে অনেক বুঝিয়ে নিয়ে যাচ্ছে। সে বাসায় পৌঁছেই তারা গাড়ি থেকে বের হয়ে বাসার ভেতরে প্রবেশ করতেই সবার সাথে দেখা হলো। অধরার নানু বাসার সবাই এখানে উপস্থিত, আর থাকবে নাই বা কেন? তাদের মেয়ের বিয়ে বলে কথা। এই বিয়ের জন্য শাওনকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তার বদলতে আজকের এই দিন এসেছে। অধরা ইরাদের ঘরে চলে গেল বউ সাজে ইরা আর নাদিয়াকে দেখবে বলে। অধরা মুখ হাঁ হয়ে গেল তাদের দেখে। তারা অধরাকে দেখে দৌড়ে অধরার কাছে এসে তাকে বিছানায় বসিয়ে দিল। অধরা বলল, আমাকে শাড়ি পরতে দেয়নি, তাই এই গাউন পরে আসতে হয়েছে। নাদিয়া বলল, তোমাকে এই গাউনে অনেক সুন্দর লাগছে। কিছুক্ষণ পর নাদিয়া আর ইরাকে স্টেজে নেওয়া হলো। শাওন আর সৈকত তাদের অপেক্ষায় ছিল। কাজী তাদের বিয়ের কার্যক্রম শুরু করলো। বিনা কোনো বাধাতে তাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ে শেষ হতেই আয়ুব হোসেন রক্তিমের কাছে এসে বললেন, আর কত শাস্তি দিবে আমায়? রক্তিম কোনো কথা বলল না। আয়ুব হোসেন বললেন, বাসায় চলে আসো, তোমাদের ছাড়া আমি অপূর্ণ। রিয়ার ছেলেকে আমি সেই হাসপাতালে দেখে এসেছি, আর দেখতেও পারিনি। রক্তিম বলল, আমার বাসার দুয়ার খোলা আছে, আপনি সেখানে গিয়ে আমার বোনের বাচ্চাকে দেখে আসতে পারবেন। বলেই রক্তিম সেখান থেকে চলে আসলো। অনেক অভিমান জমা হয়েছে তার মনে। কিছুদিন পর অধরা প্রসব বেদনায় কাতরাচ্ছে। তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। অধরা দাঁত কামড়ে ব্যথা সহ্য করছে। রক্তিম ছলছল নয়নে অধরা হাত ধরে রেখেছে। ডাক্তার অধরাকে ভেতরে নিয়ে যাওয়ার পূর্বে অধরা রক্তিমকে বলল, আমি বড় চাচাকে মাফ করে দিয়েছি, আপনিও ওনাকে মাফ করে দিন। তার করুণ চেহারা আমি আর দেখতে পাচ্ছি না। এতটুকু বলে অধরা রক্তিমের হাত ছেড়ে দিল। তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রক্তিম শুধু তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। পুরো পরিবার হাসপাতালে চলে এসেছে। রক্তিম বসে আছে। আয়ুব হোসেন ছেলের কাঁধে হাত রেখে বলেন, সব কিছু ঠিক হয়ে যাবে, অধরা আর বাবু দুজনেই সুস্থ হয়ে যাবে। রক্তিম আয়ুব হোসেনের হাত শক্ত করে ধরে বলল, দোয়া করো বাবা, আমার বউ আর বাচ্চার জন্য দোয়া করো। আয়ুব হোসেন ছেলের পাশে বসে ছেলেকে সান্ত্বনা দিতে লাগলেন। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বললেন, রক্তের প্রয়োজন হবে, প্লিজ রক্তের ব্যবস্থা করুন। শাওন আর সৈকত রক্তের ব্যবস্থা করতে চলে গেল। অনেক খোঁজাখুঁজির পর রক্ত পেয়ে গেল।
তারা রক্ত এনে ডাক্তারকে দিয়ে দিল। হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো। পরপর দুটো বাচ্চার কান্নার আওয়াজ আসতেই সবাই অবাক হয়ে পড়ল। ডাক্তার বাইরে এসে বলল, কংগ্রেচুলেশনস, আপনার যমজ বেবি হয়েছে, একটা মেয়ে একটা ছেলে। রক্তিম অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। প্রিয়া বলল, এভাবে তাকিয়ে থেকো না ভাইয়া। রক্তিম ভাবনা থেকে বের হয়ে আসলো আর বলল, আমার ওয়াইফ? ডাক্তার বলল, তিনিও ঠিক আছে। একটু পর বাবুদের দেওয়া হলো। রক্তিম মেয়েকে কোলে নিল আর প্রিয়া ছেলেকে। অধরার জ্ঞান ফেরার পর তারা ভেতরে চলে যায়। দুই বাবুকে অধরা দুই পাশে শুয়ে দিয়ে বলল, বাবুদের নাম কি রাখবে? অধরা বলল, যেটা আমরা ভেবেছিলাম, মেয়ে হলে রূপসা আর ছেলে হলে রাফি। আমাদের তো দুটোই আসলো। অধরার কথা শুনে সবাই হেসে উঠল। একদিন পর অধরাকে রিলিজ দেওয়া হলো। অধরা বাড়ি ফিরে আসলো। আগের বাসাতেই অধরারা ফিরে আসলো। আর কত অভিমান নিয়ে থাকবে তারা। আয়ুব হোসেন খুশিতে আজ আকাশ ছোঁয়া। ছেলে, ছেলের বউ, সন্তান, নিজ বউ আজ ফিরে এসেছে। সবাই আজ অনেক খুশি। দুই বাবুর আকিকার পর সব এতিমখানায় দিয়ে দেওয়া হলো। আত্মীয় স্বজনদের বিলিয়ে দেওয়া হলো। সারাদিনের ধকল শেষে রক্তিম রুমে এসে পড়ল। নিজ বাসায় এতদিন পর এসে তার অনেক ভালো লাগছে। রুমে এসে ফ্রেশ হয়ে দেখলো অধরা আর বাবুরা ঘুম। রক্তিম ওদের ডিস্টার্ব না করে বারান্দা চলে আসলো। আকাশ পানে তাকিয়ে ভাবতে লাগলো জীবনের সকল নীল নকশা। এখন তো অনেক পথ চলা বাকি আছে, সাথে আছে অধরা। জীবনটা যে কতটা মধুর সেটা রক্তিম এখন বুঝতে পারছে। অধরা বুকে হাত গুজে বলল, এই যে রূপসা রাফির বাবা, আমাকে কি ভুলে গেলেন? রক্তিম মুচকি এসে অধরা হাত ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তোমাকে ভুলে গেলেই আমি বাঁচব কিভাবে? অধরা রক্তিমের গলা জড়িয়ে ধরে বলল, নতুন পথের বাসিন্দা আমরা, দুটি প্রাণ এখন আমাদের অংশ। রক্তিম বলল, সবাইকে নিয়ে আমরা সুখে থাকতে পারবো তো? অধরা বলল, অবশ্যই। অধরা রক্তিমের বুকে মাথা গুজে বলল, ভালোবাসি আপনাকে। রক্তিম বলল, তোমাকে চাই আমার জীবনে সকল অনুভূতি ঘিরে। এভাবেই ভালো থাকুক তাদের জীবনের সকল পথে তারা যাতে সুখী থাকে, ভালোবাসার এই সংসারে যাতে তারা সাফল্য